তোমাদের সহপাঠ নাটক নিয়ে কথা বলবো। বহিপীর নাটকের কাহিনী তোমরা জানো। একজন পীর সাহেব, যার বয়স ফিক্সড করে কোনো কিছু বলা নাই, 50-এর বেশি বলা হয়েছে। এটা 51 থেকে 59 যে কোনো কিছু হতে পারে। তো ওনার জীবন তো আসলে কিছুটা পরন্ত সময়ের দিকেই, কিন্তু উনি বিয়ে করে ফেলেন একটা কম বয়স্ক মেয়েকে। তো বিয়ে করার পরে হচ্ছে জটিলতার সূত্রপাত। ওই মেয়ে এই পীর সাহেবকে স্বামী হিসেবে গ্রহণ করবে না। এমনকি এই মেয়ে এটাও বলছে এক জায়গায় যে আমি কবুল বলিনি। প্রকৃতপক্ষে বিয়ে হয়েছে, কিন্তু মেয়ে তাকে স্বামী হিসাবে মানে নাই, এই হচ্ছে কথা। তো তারপরে সে ওখান থেকে পালায় যায়। পালায় গেলে নাটকীয় সব ঘটনা ঘটতে থাকে। আমরা কি ঘটনা ঘটে, কিভাবে ঘটে, এগুলো একের পর এক টপিকের ভিতরে যখন যাব তখন তোমাদেরকে বলবো। তো তার আগে নাটকের পেছনের একটু কাহিনী তোমাদেরকে সংক্ষেপে ভাই একটু বলতে চাই। না বললে কিছু কিছু জায়গা তোমাদের সামান্যতম হলেও গ্যাপ থেকে যাবে। পৃথিবীতে সব থেকে দেখো, পৃথিবীর প্রাচীনতম পৃথিবীর প্রাচীনতম সাহিত্য ধারা হলো নাটক। পৃথিবীর প্রাচীনতম সাহিত্য ধারা নাটক। এই কথার দ্বারা কি বোঝায়? এই কথার দ্বারা বোঝায় হচ্ছে পৃথিবীতে যবে থেকে সাহিত্য লেখা শুরু হয়েছে, খুব ভালো করে বুঝবা, যখন থেকে সাহিত্য শুরু হয়েছে তখন সাহিত্য শুরু হয়েছিল হচ্ছে নাটক দিয়ে। এর মানে পৃথিবীতে প্রথম যে সাহিত্যটা লেখা হয় ওই সাহিত্যের নাম হচ্ছে নাটক। আচ্ছা, কবে এটা হয়েছে যদি এটা তুমি শোনো, তাহলে আরো তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে এটা মানে কত প্রাচীন, কত আগের। এটা হয়েছিল তোমার হচ্ছে প্রাচীন গ্রিসে হয়েছিল। প্রাচীনতম সাহিত্য ধারা নাটকের সূচনা হয়েছিল প্রাচীন গ্রিসে, এবং সেটা আজ থেকে প্রায় 2300 থেকে প্রায় 2400 বছর আগে, অর্থাৎ কম বেশি এখন থেকে 2500 বছর আগে গ্রিসে নাটক লেখা হইতো। তোমরা ইডিপাসের বিখ্যাত নাম আছে, ইডিপাস নামের নাটক, বা ইডিপাস বলে, সফোক্লিসের লেখা। ওই সময় গ্রিসের নাট্য সাহিত্যের সূচনা ছিল লম্বা সময় আগে। আর বাংলাদেশে বা আমাদের বাংলা ভাষা ও সাহিত্যে নাটকের সূচনা হয়েছে বহু পরে। আমরা প্রথম নাটক প্রকাশিত হইতে দেখি 1854 সালে রামনারায়ণ তর্করত্নের লেখা কুলীন কুল সর্বস্ব নামে। আমরা দেখি হচ্ছে এখানে কুলীন, কুল, কুলীন মানে তো বংশ, সো কুলীন তো রস্যকার দিয়ে হবে। কুলীন কুল সর্বস্ব মানে, কুল মানে হচ্ছে বংশ, আর কুলীনরা মানে হচ্ছে ব্রাহ্মণরা। ব্রাহ্মণরা বংশ সর্বস্ব, তাদের কাছে বংশের বাইরে গৌরব করার আর কোনো কিছু নাই। এই হচ্ছে এই নাটকের মূল থিম। কুলীন কুল সর্বস্ব লিখেছিলেন রামনারায়ণ তর্করত্ন। যদিও এটা সার্থক নাটক ছিল না, আমরা সার্থক নাটক পাই 1858 সালে মাইকেলের হাত থেকে শর্মিষ্ঠা নামে। তো এইগুলো একটা কথা। তাহলে পৃথিবীর প্রাচীনতম সাহিত্য ধারা যদি আমরা বলি, প্রাচীনতম সাহিত্য ধারা হচ্ছে নাটক। এটা 1 নম্বর কথা। শুরু হয়েছিল কোথায়? গ্রিসে। আবার নাটকের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে দৃশ্যকাব্য। দৃশ্যকাব্য। আরেকটা কথা বলা হয় নাটকের ব্যাপারে, যে মানুষের উপরে যে সাহিত্যের প্রভাব সব থেকে বেশি, মানুষের উপরে, খুব ভালো মতো বুঝবা, মানুষের উপর যে সাহিত্যের প্রভাব বেশি সেটা হচ্ছে নাটক। এই দুইটা কথা আমরা একটু ব্যাখ্যা করে নিই, তারপরে আমরা আমাদের নাটকে ঢুকে পড়বো। দৃশ্যকাব্য। দৃশ্যকাব্য মানে হচ্ছে নাটক যবে থেকে লেখা হইতো, যত সাহিত্যিকের নাটক লিখতেন, সাহিত্যিকের নাটক লিখতেন হচ্ছে নাটক অভিনয়ের জন্য। এরা এই চিন্তা করে লিখতেন না যে আমি লিখবো আরেকজন পড়বে। তাদের টার্গেট ছিল এটা লেখা হবে, তারপরে মানুষ অভিনয় করে করে দেখাবে আর দর্শক এটাকে দেখবে। ঠিক এই কারণেই মানুষের উপরে সব থেকে বেশি প্রভাব হচ্ছে নাটকের। তুমি আমার কথা বুঝতে পারো না, আমি জানি, হতে পারে বুঝো নাই। আমরা যখন কোনো বই পড়ি তখন আমাদের একটা ইন্দ্রিয় এই জায়গায় কাজ করে, সেটা হচ্ছে চোখ। আমি চোখ দিয়ে বইটা দেখি, পড়ি, তারপরে যেটা আমি বুঝি সেটা আমি আমার মানসিকভাবে ডিজাইন করে সাজাই নিই, তারপর আমি বুঝতে পারি, ঠিক না? অর্থাৎ তুমি যা পড়ো একটা মেন্টাল ডিজাইনের মাধ্যমে তুমি সেটাকে বুঝো, ওই শব্দ ছবিগুলো তোমার ব্রেনে ফুটে ওঠে, তুমি সেটাকে ফিল করো। অর্থাৎ আমরা যখন বই পড়ি তখন আমাদের একটা ইন্দ্রিয় অ্যাক্টিভ থাকে। কিন্তু তুমি যখন কোনো সিনেমা দেখো তখন তুমি চোখ দিয়ে দেখতেছো আর কান দিয়ে শুনতেছো, তোমার দুইটা ইন্দ্রিয় একই সাথে কাজ করতেছে, সুতরাং তোমার উপর এটার প্রভাব বেশি হবে। ঠিক এই কারণে মানুষের উপরে রেডিওর তুলনায় টেলিভিশনের প্রভাব বেশি। রেডিও একটা ইন্দ্রিয়, তুমি কান দিয়ে কেবল শোনো, আর তুমি যখন টেলিভিশনে কোনো কিছু দেখো তুমি চোখেও দেখো, তুমি কানেও শোনো, এই জন্য এটার প্রভাব বেশি। রেডিওতে ডায়লগ শুনে তুমি যত বেশি আবেগ আপ্লুত হও, তুমি যখন সিনেমায় মুখের এক্সপ্রেশন দেখো, ডায়লগ শুনো, তার থেকে বেশি আবেগ আপ্লুত হও, হয়তোবা বেশি থ্রিল পাও, কান্না করো অথবা হাসো অথবা ভয় পাও। তো দুটো ইন্দ্রিয় হওয়ার কারণে এর পাওয়ারটা বেশি।
তো নাটকের ক্ষেত্রে প্রভাব বেশি হওয়ার কারণ হচ্ছে এটাই, দৃশ্যকাব্য হওয়া। দৃশ্যকাব্য মানে হচ্ছে দৃশ্য মানে চোখের সামনে ফুটে উঠবে, আর কাব্য মানে হচ্ছে প্রাচীন সাহিত্য যদি ধরো, বিশ্ব সাহিত্য, এমনকি শেক্সপিয়র সাহিত্যের যে নাটকগুলো তুমি যদি পড়ো আর কি, মূল পাণ্ডুলিপি, বাংলা ভাষা ও সাহিত্যে রবীন্দ্রনাথের কিছু গীতিনাট্য আছে, নাট্যকাব্য আছে, কাব্যনাট্য আছে, এগুলো যদি পড়ো দেখবা ডায়লগ গুলো বলা হয়েছে কবিতার ঢঙে ঢঙে। অনেকটা হীরক রাজার দেশে একটা সিনেমা আছে সত্যজিতের, ইউটিউবে কিছু ক্লিপস পাবা, দেখবা ডায়লগ গুলো কবিতার ঢঙে ঢঙে বলা। তো আগের নাটকগুলো সমস্ত ডায়লগ কবিতার ঢঙে বলা হইতো। ইনফ্যাক্ট আমাদের বাংলা ভাষা ও সাহিত্যে গদ্য শুরু হয়েছে 1800 সালের পরে। আর যদি তোমাকে স্পেসিফাই করি, 1847 সালের পরে যখন বেতাল পঞ্চবিংশতি লিখলেন বিদ্যাসাগর, বেতাল পঞ্চবিংশতির মধ্যে উনি বাংলা ভাষায় জ্যোতিচিহ্ন ব্যবহার করে গদ্য কিভাবে লিখতে হবে তার সমস্ত ফরম্যাট দেখাইলেন। তারপরে গদ্য সাহিত্যের একদম বলতে পারো আনুষ্ঠানিক সূচনা হয়েছে। এর আগে বাংলা সাহিত্যের প্রাচীন যুগে, মধ্যযুগে যা কিছু লেখা হয়েছে সব কিন্তু কবিতা, সব কবিতা। কারণ আমাদের সাহিত্যিকরা তখন এটা মনে করতেন যে যে ভাষায় আমরা কথা বলি, ঝগড়া করি, গালাগাল দেই, ওই ভাষায় কি সাহিত্য হইতে পারে? মানে গদ্যে কি সাহিত্য হইতে পারে? সাহিত্য হওয়ার জন্য সুরের ভাষা লাগবে, ছন্দের তাল লাগবে, লয় লাগবে, নানান কিছু লাগবে। সুতরাং তারা গদ্যকে সাহিত্যের ভাষা হিসেবে ওই সময় মানতে চান নাই। গদ্য সাহিত্যের ভাষা হয়েছে আধুনিক যুগে আসার পরে, বুঝছো? তো নাটক দৃশ্যকাব্য মানে নাটক অভিনয়ের মাধ্যমে সামনে দেখানো হয়, এবং এটা প্রকৃতপক্ষে কাব্যের ঢঙে ঢঙে বলা হইতো, এই জন্য দৃশ্যকাব্য। আর নাটকের প্রভাব মানুষের উপরে সব থেকে বেশি। যত সাহিত্য আছে, মনে করো নাটক, উপন্যাস, ছোট গল্প, কবিতা, এর মধ্যে যত ধরনের কবিতা, প্রবন্ধ থেকে শুরু করে সমস্ত কিছু, আমাদের উপরে সব থেকে বেশি শক্তিশালী প্রভাব খাটাইতে পারে নাটক। কেন, তার ব্যাখ্যা ভাই একটু আগে দিয়েছি। একটা ঘটনা তোমাদের শোনাই। তোমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শুনেছো, এবং একটা নাটকের নামও বলি পাশাপাশি, নীলদর্পণ। নীলদর্পণ হচ্ছে ঢাকা থেকে প্রকাশিত প্রথম সাহিত্য। 1860 সালে প্রকাশিত হয়েছিল নীলদর্পণ, এবং এটা একটা নাটক ছিল। রাইটারের নাম যিনি লিখছেন ওনার নাম হচ্ছে দীনবন্ধু মিত্র। এই দীনবন্ধু মিত্রের লেখা নীলদর্পণ যদি পড়ো, বেশি বড় না, ছোট, তোমরা এটা উইকি করেও পড়তে পারো, আমি তোমাদের এগুলো পড়তে বলি। আমাদের চুয়াডাঙ্গা, মেহেরপুর, বিশেষ করে মেহেরপুর অঞ্চলে নীলকর যারা ছিল, নীলকর, এই নীলকরদের অত্যাচার। নীলকর মানে হচ্ছে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পরে যখন নীলের চাহিদা, আমরা যে কাপড়ের যে নীল দিই, এটা ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে এটার চাহিদা বাড়ে। চাহিদা বাড়লে ওই নীলের আবার চাষ ইংল্যান্ডে হইতো না, এটার চাষ হইতে হলো আমাদের এই অঞ্চলে, বাংলাদেশ বা বঙ্গ অঞ্চলে। তখন ব্রিটিশরা এসে আমাদেরকে চাপ দিল যে তোমরা নীল চাষ করতে হবে, তোমরা নীল চাষ করবে, আর আমরা নিয়ে যাব। তো কৃষকরা বললো আমরা নীল চাষ করব না, আমাদের ধানি জমি 2 ফসল 3 ফসল হয়, বা যে জমিতে আমাদের ধান হয়, আমাদের জীবন জীবিকার জন্য দরকার, এখানে আমরা নীল চাষ করবো, আবার তোমরা নিয়ে যাবা, আমরা বাঁচবো কি করে? তো নীলকররা তখন অত্যাচার করত, হালের গরু নিয়ে যাইতো, তারপরে বউ বাচ্চা তাদের উপরে নির্যাতন করত। এই যে নীলকরদের অত্যাচারের কাহিনী, এই যে কৃষকদের উপরে তাদের যে টর্চার, এটা ফুটে উঠছে নীলদর্পণ নাটকে। এই নাটক মাইকেল নিজে আবার অনুবাদ করেছিলেন পর্যন্ত, দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর এই নামে। মাইকেল সেখানে ছদ্মনাম ইউজ করেছিলেন, আর নেটিভ এই ছদ্মনামে। যাই হোক, লম্বা ইতিহাস। এই নীলদর্পণের অভিনয় হচ্ছে, ভালো মতো বোঝো, অভিনয় দেখতে বসছেন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো বিদ্যাসাগর অভিনয় দেখতেছে, এক পর্যায়ে ভিলেন যখন মঞ্চে অভিনয় করতেছে, বিদ্যাসাগর পায়ের জুতা খুলে তারা ঢিল দিছে। আমি অন্য কোনো ক্লাসে তোমাদের এই গল্প শোনাইছি কিনা আমি জানি না, মনে পড়তেছে না। জুতা খুলে দিছে ঢিল। এখন বিদ্যাসাগর কেন অভিনেতাকে মঞ্চে প্রকাশ্যে ঢিল মারলেন, এটা নিয়ে নানান কথা আছে। একদল বলতেছে যে অভিনয় পছন্দ হয় নাই, এই জন্য বিদ্যাসাগর তাকে ঢিল মারছে। আরেকদল বলতেছে যে না, ওই ভিলেন এত ভালো অভিনয় করছে যে বিদ্যাসাগর ভুলেই গেছেন এটা নাটকের দৃশ্য, উনি আবেগে আপ্লুত হয়ে, বিমোহিত হয়ে উনি এক পর্যায়ে নিজের পা থেকে জুতা খুলে তারা ছুঁড়ে মারছে। তো কোনটা সত্য? দ্বিতীয়টা সত্য। কারণ নীলদর্পণ নাটক তুমি যদি পড়ো, ওই জায়গায় দেখবা নীলকর যারা ছিল তাদের যে অত্যাচার, অবিচার, তাদের যে কথাবার্তাগুলো চাষিদের সাথে, গরিব মানুষের সাথে তাদের যে আচার ব্যবহার, এটা পড়লে তোমারই শরীরে রক্ত টকবক করবে, তোমারই মনে হবে দূরে পিটাই। তো বিদ্যাসাগর মানতে পারেন না এই মানে এই সিচুয়েশনটা। উনি অভিনয়টা এত বেশি বাস্তব হয়েছিল, এত চমৎকার অ্যাক্টিং হয়েছিল, উনি জুতা খুলে ঢিল দিয়েছেন। এটা সত্য। কেন সত্য বললাম? কারণ অভিনয় ভালো না লাগলে অভিনেতাকে ঢিল দিবেন জুতা দিয়ে, বিদ্যাসাগর এমন মানুষ না, এটা তার সাথে যায় না, তার ব্যক্তিত্বের সাথে এটা ম্যাচ করে না। কারণ বিদ্যাসাগর পশ্চিম বঙ্গের মেদিনীপুরে তার জন্ম, কলকাতায় তিনি থাকতেন, কলকাতা থেকে মেদিনীপুরে তিনি হেঁটে যাইতেন, হেঁটে আসতেন, ঘোড়ার গাড়িতে উঠতেন না। উনি বলতেন ঘোড়া তার ভাড়া কত হয়েছে বলতে পারে না, তাই আমি উঠবো না। চিন্তা করতে পারো, উনি গরুর দুধ খাইতেন। একদিন আসার সময় দেখলেন মেদিনীপুর থেকে যখন ফিরতেছিলেন কলকাতায়, রাস্তার নিচে এক জায়গায় থামছেন বিশ্রাম নেওয়ার জন্য। তো দেখলেন এক বাড়িতে একটা গাভীর দুধ দহন করা হচ্ছে, আর বাছুরটাকে আটকায় রাখা হয়েছে।
তো বাছুরটা ম্যামে করে চিৎকার করতেছে, ব্যাবে করে চিৎকার করতেছে। উনি দেখে বললেন এটা তো অন্যায়, এটা অন্যায়, গাভীর দুধ দহন করা হচ্ছে বাছুর আটকায়া, এটা তো বাছুরের খাবার, ওর মায়ের খাবার, ওর জন্য আমরা নিয়ে আসতেছি জোর করে, তারা আটকায় রেখে, এটা অন্যায়, এটা হইতে পারে না। উনি দুধ খাওয়া বাদ দিলেন। তো যে মানুষটা এইভাবে চিন্তা করে, সেই মানুষ অভিনয় খারাপ হলে তারা ঢিল দিবে, এটা আসলে মানা যায় না। কথা ওইটাই ঠিক, যে অভিনয় এত ভালো হয়েছিল, উনি মুগ্ধ হয়ে বুঝতেই পারেন না অ্যাক্টিং দেখতেছেন, তিনি ঢিল মারছেন। এবার বুঝছো তাহলে নাটকের প্রভাব কত বেশি, সাহিত্যের নাটক কেন এত বেশি শক্তিশালী, মানুষের উপর কেন এটা এত বেশি প্রভাব বিস্তার করে। যারা ঢাকায় থাকো, ঢাকার বাইরে যারা থাকো, তারাও জেলা শহরের যে শিল্পকলা নিয়ে যেসব কাজ হয় এই জায়গায়, অথবা বাংলাদেশের রাজধানীতে যারা থাকো, শিল্পকলা একাডেমি যেটা আছে আমাদের, ওখানে দেখবা যে নাট্যমঞ্চ আছে, ওই জায়গায় বেশ কয়েকটা হল আছে, থিয়েটার, আমাদের অনেক নাটকের সেখানে প্রদর্শনী হয়, মাঝে মধ্যে দেখার চেষ্টা করবা, এটা তোমাদের জ্ঞান বাড়াই দিবে। অনেস্টলি স্পিকিং, আমি তোমাদেরকে আশ্বস্ত করছি, তোমাদের জ্ঞান বাড়াই দিবে। তো আমরা নাটকের কথা বলছিলাম, পৃথিবীর প্রাচীনতম সাহিত্য ধারা হচ্ছে নাটক। বাংলা ভাষা সাহিত্যে 1854 সালে প্রথম নাটক লেখা হয়েছে, ব্রাহ্মণদের বাড়াবাড়ি নিয়ে। এটা প্রথম নাটক হলেও প্রথম সার্থক নাটক ছিল না। অর্থাৎ একটা নাটক সার্থক হওয়ার জন্য যেসব কোয়ালিফাই করা লাগে, অর্থাৎ নাটক যেহেতু আমরা শুরু করে নিই, বিশ্ব সাহিত্যে শুরু করেছে হচ্ছে ইউরোপিয়ানরা, তো কোন ফরম্যাটে কি কি থাকলে একটা নাটক হবে, এটা তারাই ঠিক করছে। এই সমস্ত কিছু এই নাটকে ছিল না। এটা রাইটারের নাম রামনারায়ণ তর্করত্ন, উনি লিখেছিলেন এটা। এই জন্য আমরা এটাকে কি বলি না, সার্থক নাটক বলি না। সার্থক নাটক হচ্ছে শর্মিষ্ঠা, মাইকেলের হাত দিয়ে প্রথম আসে। যা হোক, আমরা নাটক সম্পর্কে জানলাম, বিহাইন্ড দ্য সিন সম্পর্কে জানলাম। এবার আসো আমরা আস্তে আস্তে আমাদের এই নাটকের কাহিনীটা জানবো, দেন আমরা হচ্ছে প্রশ্নগুলোকে সলভ করবো। খুব সংক্ষেপে ভাইয়া তোমাদেরকে 3-4 মিনিটের মধ্যেই কাহিনীটা বলে দেব। আমরা বহিপীর নাটকে দেখি, যেটা বলছিলাম শুরুতে, বহিপীর উনি সুনামগঞ্জে তার বাড়ি, বহি মানে বই, বইয়ের ভাষায় শুদ্ধ বাংলায় কথা বলেন। মুরিদের বাড়িতে এক এক সময় এক এক এলাকায় জানতো, তো মানুষ যেন তার কথা বুঝতে পারে, তিনি একটা প্রমিত বাংলা বলেন আর কি, শুদ্ধ বাংলা বলেন, এই জন্য তাকে বহিপীর নাম দেওয়া হয়েছে। তো এখন আবার অনেকে বলতে পারে যে ভাইয়া, নাটকের কোথাও তো বলা নাই যে বহিপীর ভালো না খারাপ, অ্যাটলিস্ট খারাপ বলা নাই, তাকে ভালো মনে হয়। আমার সাথে অনেক অফলাইন অনলাইন ক্লাসে অনেক স্টুডেন্টদের এটা নিয়ে একাডেমিক কথাবার্তা হয়েছে। দেখো, বহিপীরের চরিত্রে কিছু প্রবলেম আছে। 1 নম্বর কথা হচ্ছে, তুমি যদি বিয়ে করতে হয়, তোমার বয়স 50 ঊর্ধ্ব, বা ধরো 55 বছর, আমি মাঝামাঝি ধরলাম, তুমি 16 বছরের একটা মেয়েকে বিয়ে করছো, যদি 10 বছর পরে তুমি মারা যাও, এজ ইউজুয়াল হিসেবে আমি যদি যাই, তাহলে 65 বছরে তুমি মারা গেছো, 16 সাথে 10 যোগ করলে হবে 26। তো 26 বছর বয়সী ওই মেয়েটার জীবনের কি হবে, তার সিকিউরিটি কি, তাই না? আর অনেক হিসাব কিতাব থাকে যেটা তোমরা বুঝতে পারো। তো বিয়ে যদি করতে হইতো, সে ওই রকমের একটা অন্তত মধ্যবয়স্ক মেয়েকে বিয়ে করতে পারতো, অন্তত কম বয়স্ক একটা মেয়ে, তারপর আবার মুরিদের মেয়ে, তার কাছে মুরিদ হয়েছে এমন এক ভদ্রলোক, তার মেয়েকে সে বিয়ে করছে। লম্বা হিস্ট্রি। আবার বহিবীর আরেক দিক থেকে কেন খারাপ বললাম, তার কূট কৌশল খুব মারাত্মক, উচ্চ লেভেলের ডিপ্লোম্যাট ছিল। সে থ্রেট করছে পুলিশ ডাকবে, সে আবার বলছে টাকা দিবে। কাকে টাকা দিবে? টাকা দিবে হচ্ছে হাতেম আলীকে। কেন? তার নৌকায় তার স্ত্রী আশ্রয় নিয়েছে, সেখান থেকে তাকে যেন সে ছেড়ে দেয়, সেজন্য নিয়ে আসতে পারে। অর্থাৎ তাহেরাকে ফিরে পাওয়ার জন্য বৈধ অবৈধ হুমকি থেকে শুরু করে বিভিন্ন কূটকৌশল, কোনো কিছুরই সে কি করে নাই, বাদ দেয় নাই। আমরা তার মধ্যে অ্যাটলিস্ট সরলতাটা পাই না। যেহেতু তার মধ্যে সরলতা অনুপস্থিত, এই জন্য তাকে আমরা একদম ভালো মানুষের কাতারে ফেলতে পারবো না। ভালো মন্দ মিলেই মানুষ, তুমি যদি দুইটা সাইড করো, তাকে একদম ভালো মানুষের লেভেলে ফেলা যায় না। সে কূটকৌশলী, চাতুরি আছে তার মধ্যে, এবং লোলুপতা আছে। কম বয়স্ক মেয়েকে বিয়ে করার মধ্য দিয়ে আমরা এখানে লোলুপতার একটা প্রমাণ পাই। এমন তো না যে তাহেরা স্বইচ্ছে তাকে বিয়ে করছে, ব্যাপারটা এমনও না যে তাহেরার বাবা তাহেরা তাকে স্বইচ্ছে বলছে যে আপনি আমাকে বিয়ে করেন ইত্যাদি, সে বিয়ে করতে চায় নাই, পরে বিয়ে করছে, ব্যাপারটা এমন না। কিন্তু সে নিজে করছে, ট্র্যাপ করে করছে। সুতরাং এই জায়গায় সে প্রশ্নবিদ্ধ আলটিমেটলি, বুঝছো? তো বিয়ে যখন করে তাহেরা পালায়া যায়, পালায়া গেলে আলটিমেটলি আমরা দেখেছি যে হচ্ছে কাকতালীয় ভাবে তাহারা আবার আশ্রয় নেয় হচ্ছে ওই এক জমিদারের নৌকায়। ওই জমিদারের নাম হলো হাতেম আলী। আসো এই জায়গাটা একটু ক্লিয়ার করি। হাতেম আলী উনি হলেন জমিদার, আর ওনার স্ত্রীর নাম হচ্ছে খোদেজা। উনি হলেন জমিদারের স্ত্রী। আর তারপরে হচ্ছে হাশেম। হাশেম হইল জমিদারের ছেলে। এই দুইটা নাম আমার পছন্দ হয় নাই, কারণ হাতেমের ভাই হইতে পারে হাশেম, বাপের নাম ছেলের নাম ভাই ভাই টাইপের নাম। এখানে নাটকের আর একটু কৌশলী হইলে আমাদের ভেজালে পড়তে হইতো না। আমাদের ভেজাল কিরকম, কোনটা বাবা কোনটা ছেলে, এরকম একটা ভেজাল হয়। তা আমি কোন ট্রিকে মনে রাখছি, আমি মনে রাখছি এরকম,
আমাদের বাংলা বর্ণমালায় আগে হইলো ত, পরে হইলো তালব্যস্য। এটা তোমরা জানো নিশ্চয়ই, তাই না? তো বাবা আগে, ছেলে পরে। তাহলে আগে তো হাতেম মানে হলো বাবা, উনি আগে, তালব্যস্যর হাসেম, তালব্যস্য সিরিয়ালে পরে, সুতরাং এটা ছেলে। আমি নিজে এভাবে মনে রাখছি আর কি। হ্যাঁ, তারপরে আমরা হকিকুল্লাহকে পাই, বহিপীরকে পাই। এরপর এখানে আছে হচ্ছে বহিপীর, যে হচ্ছে অন্যতম শক্তিশালী চরিত্র। আর তারপরে আছে হচ্ছে হকিকুল্লাহ। এই হকিকুল্লাহ যেটা, এই হকিকুল্লাহ হচ্ছে পীর সাহেবের এখানে সহকারী। এখন প্রশ্ন অনেকে করে, যে জিজ্ঞেস করে যে এখানে কেন্দ্রীয় চরিত্র কোনটা? কেন্দ্রীয় চরিত্র তাহেরা। তাহেরা হলো কেন্দ্রীয় চরিত্র। কেন তাহেরা কেন্দ্রীয় চরিত্র? এটা একটা প্রশ্ন। যাকে ধরে স্টোরিটা বিল্ড আপ হয়ে আগাবে, এটা কেন্দ্রীয় চরিত্র হয়, মনে রেখো। বুঝতে পারো নাই? তাহেরা ছাড়া এই গল্পের স্টোরি আগানোর কোন রাস্তা আছে কিনা আমরা দেখাও, বলো। বহিপীরের সাথে হাতেম আলীর, হাশেম আলীর, খুদেজার সাথে তাহেরা, তাহেরার সাথে খুদেজা, যত কথোপকথন আছে, যত কিছু ঘটছে নাটকে, সমস্ত কিছুর মূলে হচ্ছে তাহেরা। তাহারার বিয়ে হয়েছে, তাহারা মানে নাই, পালাইছে, তারপর তাহারাকে কেন্দ্র করে কাহিনী টার্ন করছে। তাহারা কেন্দ্রীয় চরিত্র, বহিপীর শক্তিশালী চরিত্র, এর বেশি কিছু না। বাট কেন্দ্রীয় চরিত্র হচ্ছে তাহারা, এটা মাথায় রাখবা, কিন্তু ভুল করা যাবে না। তাহারাই হচ্ছে কেন্দ্রীয় চরিত্র। ওকে, তো তাহারা পালায় যায়, ডেমরার ঘাটে আইসা ওই ঝড় হয়, ওই জায়গায় অসহায় অবস্থায় পড়ে। তারপরে জমিদারের স্ত্রী তাকে তাদের নৌকায় তুলে নেয়। একটা মেয়ে অসহায়, তার সাথে একটা ছোট বাচ্চা ছেলে। তারা কি করবে? ঘাটের লোকেরা তার দিকে কুদৃষ্টি দিচ্ছে। তুলে নিলে ওইখানে জমিদারের বজরার সাথে বহিপীরের নৌকার ধাক্কা লাগে, এবং এক পর্যায়ে ঝড়ের সময় বহিপীর আশ্রয় নেয় জমিদারের নৌকাতে, এবং তারা বুঝতে পারে এক সময় বহিপীর এই নৌকাতে তার স্ত্রী আছে। তখন তার স্ত্রীকে পাওয়ার জন্য সে বিভিন্ন কূটকৌশল করে, যেটা তোমাদেরকে একটু আগে বলেছি। সেই কূটকৌশল আর সফল হয় না। এক পর্যায়ে তাহারা বলছিল যে আমি বহিপীরের সাথে চলে যাব, আপনারা আমাকে নিয়ে যে দরদাম শুরু করছেন, অর্থাৎ বহিপীর টাকা দিবে জমিদারকে, এই বিনিময়ে জমিদার তাহারাকে বহিপীরের নৌকায় তুলে দিবে। সেটার পিছনেও কাহিনী আছে, সূর্যাস্ত আইনের কথা আছে। তোমরা নিশ্চয়ই সূর্যাস্ত আইনের কথা শুনেছ। এই সূর্যাস্ত আইন, এটা মূলত 1793 সালের চিরস্থায়ী বন্দোবস্ত যেটা আছে, পার্মানেন্ট সেটেলমেন্ট, তার একটা ফসল। 1793-তে পার্মানেন্ট সেটেলমেন্ট হয়েছিল। পার্মানেন্ট সেটেলমেন্ট মানে হচ্ছে ব্রিটিশরা এদেশের জমিদারদের সাথে একটা সেটেলমেন্টে যায়। সেটা হচ্ছে এই যে জমিদারিটা আপনার বা আপনাদের, এটা নিয়ে আমরা কোনো কথা বলবো না, এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হলো। তবে কথা থাকে, বছরের নির্দিষ্ট একটা দিন যদি আপনারা খাজনা দিতে ব্যর্থ হন, ওই দিনে যদি খাজনা দিতে না পারেন, তাহলে জমিদারের নিলামে উঠবে। এটার নামই হচ্ছে সূর্যাস্ত আইন। বুঝো নাই? পার্মানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্ত মানে জমির মালিক জমিদাররা, তাদেরকে পার্মানেন্টলি হ্যান্ড ওভার করা হয়েছে। তবে শর্ত থাকে, নির্দিষ্ট দিনে যদি তারা খাজনা দিতে না পারে, নির্দিষ্ট দিনে সূর্য ডোবার আগে যদি দিতে না পারে বছরে একবার, তখন তাদের জমিদারের নিলামে উঠবে। তাইলে ওই চিরস্থায়ী বন্দোবস্তের আলটিমেট রেজাল্টই হচ্ছে সূর্যাস্ত আইন। বুঝছো? তো সূর্যাস্ত আইনে তার জমিদারের নিলামে ওঠার একটা সম্ভাবনা ছিল, কারণ জমিদারের অত টাকা ছিল না যত টাকা তার খাজনা আসছে। বড় জমিদার না, ক্ষয়িষ্ণু টাইপের জমিদার আর কি। তো ওই জমিদার টাকা আনার জন্য শহরে বন্ধুদের কাছে গেছিল, কিন্তু ব্যর্থ হয়ে তিনি ফিরে যাচ্ছিলেন। ওই জমিদারের নাম হাতেম আলী। তো জমিদার যখন টাকা দিতে পারতেছে না, তার জমিদারি যাবে, সবকিছু যখন শুনলেন বহিপীর, পীর সাহেব বলছে আমি আপনাকে টাকা দিব, বিনিময়ে আপনি আমার স্ত্রীকে আমার কাছে তুলে দিবেন। এখন আমার প্রশ্ন হইলো, তোমরা ভালো মতো বুঝো একটু, জমিদার যে টাকা ম্যানেজ করতে পারতেছে না, ওই টাকা পীর সাহেব কই পায়? বুঝছো কিনা? যে টাকা জমিদারের কাছে নাই, টাকার জন্য তার জমিদারি চলে যাচ্ছে, তো পীর সাহেব এই টাকা পায় কোথায়? উনি কোথা থেকে টাকাটা ম্যানেজ করে দেবেন? এবার কি বুঝছো কথাটা? তাহলে পীর সাহেব এখানে টাকার মালিক হয়েছে কেমনে? সে বলছে যে আমার কিছু ধনী মুরিদান আছে, আমি তাদেরকে বললে তারা আমাদেরকে না করতে পারবে না, আমাকে তারা হয়তো ফিরাবে না। আমার ধনী মুরিদান আছে, তো ধনী মুরিদান দেখায়া সেই কথাটা বলছে। কিন্তু বাস্তবতা ভিন্ন রে ভাই। বাস্তবতা হলো পীরেরা মুরিদানের কাছ থেকে টাকা পয়সা কারিগরে টাকা নেয়। বিশ্বাস করো, কারিগরে টাকা তারা নেয়। তো হাদিয়া স্বরূপ, এটা স্বরূপ, ওইটা স্বরূপ। আবার তো আমার এলাকায় এক পীর আছে, আমি জানি, সে হলে তার মুরিদানদের ডাইকে নেয়, বলে দেয় যে তুই এই বছর গরু নিয়ে আসবি, তুই আনবি মহিষ। আর কিছু বললাম না, বাকিটা বুঝে নিও বাংলাদেশে কি হচ্ছে। হ্যাঁ, তাই বলে কি সব পীর কি খারাপ না? সব পীর খারাপ না। হক্কানি পীর আছে, ভালো পীর আছে। ভালো পীর চিনবার একটা উপায় তোমাদের বলে দিই, যেহেতু প্রসঙ্গ আসছে। ভালো পীর, যিনি হাক্কানি পীর, হকের উপরে আছেন, যিনি আল্লাহ ভীরু, তিনি দুনিয়ামুখী হবেন না, আখিরাতমুখী হবেন। দুনিয়ার লোভ লালসা জীবন তাকে আকর্ষণ করবে না, তিনি আখিরাতের জীবনের প্রতি কি থাকবেন? নিবিষ্ট থাকবেন। এবং তার যারা মুরিদান আছে তাদেরকেও দুনিয়ামুখী হতে তিনি নিষেধ করবেন, আখিরাতমুখী হবে। তিনি সহজ সরল অনাড়ম্বর জীবনযাপন করবেন,
মুরিদানরা টাকা পয়সা এসব বস্তু দিলে তিনি নিবেন না, নিতে চাইবেন না। গরু ছাগল এসব নেওয়ার তো প্রশ্নই আসে না। বুঝছো কথাটা? আরো অনেক কিছু আছে, তোমরা এখান থেকে এগুলো আস্তে আস্তে বুঝতে পারবা। তো দেন চলো আমরা প্রশ্নে চলে যাই। জামাল সাহেব একজন নামকরা পীর। এই সর্বনাশ করছে রে। জামাল সাহেব নামকরা পীর। দেশের সারা অঞ্চলে তার মুরিদ আছে। পানি পড়া, তাবিজ দেয়া, জিনের মাধ্যমে চিকিৎসা করেন তিনি। এভাবে মুরিদদের কাছ থেকে অর্থ করে আয় করেন। পীরের একমাত্র ছেলে আরিফ এসব পছন্দ করে না। সে চায় লেখাপড়া করে সে ডাক্তার হবে, মানুষের চিকিৎসা সহ নানা রকম সেবা করবে। পরিবারের সবাই চায় আরিফ তার বাবার পেশা চালিয়ে যাক। বাবার পেশা চালিয়ে যাক মানে পিসাবের পরে পিসাব হবে আর কি, বুঝছো না? এখন উনি গদ্দিনিসীন পীর, তারপরে সে হবে আরেকটা পীর। পীরের ছেলে পীর, তার মধ্যে আর রুহানি তাকত থাকলেও পীর, না থাকলেও পীর। ইলম থাকলেও পীর, না থাকলেও পীর। আমরা ওটা দেখতেছি কিন্তু সমাজে আসছে। উদ্দীপকে জামালের সাথে বহিবীর নাটকের যে চরিত্রের মিল আছে, জামাল তো তার ছেলে না, সরি, জামাল সাহেব নিজেই তো পীর না? তো সারা দেশের অঞ্চলে মুরিদ আছে, পানি পড়া, তাবিজ পড়া করেন। তাহলে জামাল, উদ্দীপকে জামালের সাথে বহিবীর নাটকের যে চরিত্রের মিল আছে, বহিবীরের মিল আছে, কারণ সে পানি পড়া দেয়, তাবিজ দেয়, জিনের মাধ্যমে চিকিৎসা করে, মুরিদদের কাছে অর্থ করে আয় করে। এখন কথা আছে রে ভাই, কথা না বলেও পারি না। সিলেট বোর্ড 2024-এর প্রশ্ন। আমি আগের কোন লেকচারে তোমাদের বলছিলাম যে তোমাদেরকে 9-10 বহিবীর পড়ানো আর ইন্টারমিডিয়েটে লাল সালু পড়ানো এটা খুব ভালো সিদ্ধান্ত না। কারণ বহিপীরের মধ্যেও একজন হুজুর দেখানো হয়েছে যে লোক ভালো না, আর লাল সালুতে দেখানো হয়েছে মজিদ নামের একটা ক্যারেক্টার, মাজারের খাদেম, যে হচ্ছে মনে করো শয়তানের আরেক রূপ। এখন এই বয়সের ছেলেরা ব্যাক টু ব্যাক দুইটা সহপাঠে যদি এমন কোনো কিছু পড়ে, হতে পারে তাদের মধ্যে মেসেজটা যাবে যে হুজুর মানে খারাপ। হুজুর মানে খারাপ না, হুজুরদের মধ্যে কেউ কেউ খারাপ। আবার এখানে দেখো যেভাবে উপস্থাপন করছে তার কথাগুলো, যে পানি পড়াও একটা খারাপ কাজ, তাবিজ দেওয়া একটা খারাপ কাজ, জিনের মাধ্যমে চিকিৎসা দেওয়া একটা খারাপ কাজ, এভাবে মুরিদদের কাছ থেকে অর্থ করে আয় করেন, এগুলোকে খারাপ কাজ হিসেবে উপস্থাপন করা হয়েছে। এখন জিনের মাধ্যমে চিকিৎসা দেওয়া ভালো না খারাপ এটা বিজ্ঞরা বলতে পারবে, ফতোয়া যারা দেয়। আমি যে ফতোয়াটা জানি এটা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। বাংলাদেশের সমস্ত ঘরানার যত রকমের মতামতের মতাদর্শের আলেম আছেন, তারা একমত পানি পড়া দেওয়া যাবে, ঝাড়ফুঁক করা যাবে, কোরআন দিয়ে ফু দেওয়া যাবে, এই ব্যাপারে তারা একমত, দেওয়া যাবে, এটা জায়েজ আছে, এটা বৈধ, এটা ভালো। আচ্ছা, তাবিজ দেওয়ার ব্যাপারটা বা তাবিজ বা তামিমা যেটাকে বলে, এটা নিয়ে হুজুরদের মধ্যে দ্বিমত আছে। কেউ কেউ বলেন এটা জায়েজ আছে, কেউ কেউ বলেন এটা জায়েজ নাই, এটা বিতর্কিত। কিন্তু পানি পড়া দেয়া বা ফু দেওয়া এটা নিয়ে কোনো ঝামেলা নাই। কারণ উদ্দীপকে যে এমনি নিয়ে আসছে বুঝাইছে এটা বড় ধরনের ভণ্ডামি, এগুলো বুঝও কিন্তু আবার। হ্যাঁ, আচ্ছা, এইভাবে মুরিদদের কাছ থেকে অর্থ করে আয় করেন। পীরের একমাত্র ছেলে আরিফ এসব পছন্দ করে না। সে চায় লেখাপড়া করে সে ডাক্তার হবে, মানুষের চিকিৎসা সহ নানা রকম সেবা করবে। পরিবারের সবাই চায় আরিফ তার বাবার পেশা চালিয়ে যাক। উদ্দীপকে জামালের সাথে বহিপীর নাটকের যে চরিত্রের মিল আছে, বহিপীরের মিল আছে, এটা বর্ণনা করবো। জামাল ও পীর, বহিপীর ও পীর। জামাল এখানে টাকা আয় করে, বহিপীরও টাকা আয় করে, এবং সে এত টাকার মালিক হয়েছে জমিদারকে টাকা ধার দিতে চাইছে। বর্ণনায় বৈচিত্র্য থাকলেও উদ্দীপকের আরিফ এবং বহিপীর নাটকের হাশেম উভয়ের ভাবনা একই ধারায় উৎসারিত। উক্তির যৌক্তিকতা দেখাও। হ্যাঁ, দ্যাটস এ ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন, দ্যাটস এ ভেরি গুড কোয়েশ্চেন। বলছে বর্ণনায় যদিও বৈচিত্র্য আছে, বর্ণনার বৈচিত্র্য মানে হচ্ছে এখানে এসে লেখাপড়া করে ডাক্তার হবে, আর ওই জায়গায় সে বলছিল ছাপাখানার বিজনেস করবে। এখানের বর্ণনা, ওই জায়গায় বর্ণনার মধ্যে কিছুটা এদিক ওদিক আছে, কিন্তু বলছে দুজনের ভাবনা একই ধারায় উচ্চারিত, অর্থাৎ দুজনের চিন্তা ভাবনা একই টাইপের। উক্তির যৌক্তিকতা দেখাও। হ্যাঁ, এটা সত্য। কারণ আমরা উপন্যাসে দেখছি জমিদারের ছেলে হাশেম, সে জমিদার হওয়া বা জমিদারি করবে এমনটা তার মাথার মধ্যে নাই। সে ছাপাখানার বিজনেস করবে, বই ছাপাবে। দেখো, আবার খেয়াল করো, যখন বহিপীর তার স্ত্রীকে পাওয়ার জন্য নানান কূট কৌশলের অবলম্বন করছে, এক পর্যায়ে তাহারা বিরক্ত হয়ে বলছে, আমি কি গরু ছাগল বকরি নাকি যে আমাকে টাকা পয়সার বিনিময়ে সে কিনতে চাচ্ছে জমিদারের কাছ থেকে। সে ঠিক আছে, আপনারা আমাকে আশ্রয় দিতে হবে না, আমি নিজে তার কাছে চলে যাবো। এটাও হয়েছে, কিন্তু শেষ মুহূর্তে মানবিকতার উদয় হয়েছে জমিদারের মনে। সে বলছে, না, আমার জমিদারে যাই যাবে, আমি একটা মেয়েকে বা বিপদের হাতে তুলে দিতে পারি না। কিন্তু এর আগে আমরা দেখেছি আগুন মোমের ব্যাপার, একটু প্রেম জাগ্রত হয়েছে কার মধ্যে? হাশেমের মধ্যে। একদম নাটকের মাঝামাঝি জায়গারও আগে সে তার মায়ের সাথে ডায়লগে বলছে যে এই মেয়েকে আমি বাঁচাবোই, বিয়ে করে হলেও বাঁচাবো। বুঝতে পারছো? অর্থাৎ সে তাহেরাকে বিয়ে করে ফেলবে, বিয়ে করে ফেলে তো ঝামেলা শেষ। তাহলে তার বহিবীরের কাছে তার যেতে হচ্ছে না। আর তাহারা তো হাশেমকে পছন্দ না করার কিছু নাই,
হাসেম তো সুদর্শন, সুন্দর, স্মার্ট ছেলে, আমার মতো, তাই না? তো এক পর্যায়ে আমরা দেখেছি শেষে এটাই ঘটছে। একদম শেষ পর্যায়ে সবার চোখের সামনে দিয়ে নৌকা থেকে নাইমা তাহারার হাত ধরে টাইনা নিয়ে চলে গেছে হচ্ছে হাসেম। তাহারা প্রথমে বলছে আরে কই নেন কই নেন, তো মুখে বলছে আর কি, তারপরে সাথে দৌড়ায় গেছে। অনেকটা হয় না আমরা যখন মেহমানের বাড়িতে যাই, আরে না না খাও না খাও না খাও না খাও না বলতেছে, আর ধাক্কায় টেবিলে বসাই দিছে, তারপরে মনে করে আচ্ছা মতো খাইলাম। ব্যাপারটা এমন আর কি। তো তাহারা বলছে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন কোথায় নিয়ে যাচ্ছেন, কিন্তু সে আবার দৌড়ায় গেছে ওর সাথে। তো দৌড়াচ্ছে, সবার চোখের সামনে থেকে ওরা চলে গেছে। এই ফাগুন ও পূর্ণিমা রাতে চল পলায়ে যাই, সামনে 14 ফেব্রুয়ারি, দৌড় দে। বুঝছো কাহিনীটা? সে পালাইছে। তো এক পর্যায়ে তখন বহিবির বলছে এদেরকে পেছন ধাওয়া করো, যাও। আবার বলছে না না ঠিক দরকার নাই, যে যাওয়ার সে তো যাবেই, যে যাওয়ার সে যাবে, তাকে আমি আটকায় রাখবো কিভাবে? জোর করে তো রাখার কোনো সুযোগ নেই, রাখতে পারেও নাই। কারণ বহিবির বুঝতে পারছে যে মেয়ে আমাকে পছন্দ করে না, আমার কাছে আসতে চায় না, তাকে জোর করে আইনা কোনো লাভ নাই। আর তাছাড়া সে সুন্দর সুদর্শন এক যুবকের হাত ধরে পালাইছে, তার তুলনায় তো আমি ভালো স্বামী হইতে পারিই না, প্রশ্নই আসে না, ঠিক না? সো সবকিছু মিলে এলে বর্ণনায় বৈচিত্র্য থাকলে উদ্দীপকের আরিফ এবং বহিবী নাটকের হাসেম উভয়ের ভাবনা একই রকমের। বুঝছো? উভয়ই আধুনিক, উভয়ই কিছুটা ধরো বিজ্ঞান মনস্ক, উভয়ই ধরো হচ্ছে প্রতিবাদী। এখানে তার প্রতিবাদের সরাসরি কোনো চিত্র না থাকলেও আমরা হাসেমের মধ্যে মারাত্মক প্রতিবাদ দেখি। এরপরে আসো পরের অংশে আমরা যাই। শরীফ সাহেবের স্ত্রীর মৃত্যুর পর নিঃসঙ্গ জীবনযাপন করছেন। তিনি নিয়মিত নামাজ রোজা সহ দীর্ঘদিন মসজিদ ও এতিমখানায় সাহায্য করে আসছেন। প্রয়োজনে অসহায় মানুষের পাশে দাঁড়ান। শরীফ সাহেবের কার্যকলাপ দেখে মুগ্ধ হয়ে পিতৃহীন বালিকা রেশমা তাকে স্বেচ্ছায় বিয়ে করে সুখী হতে চায়। এই যে টার্ম, মানে আগের টার্মের ঠিক উল্টা, দেখো রিভার্স করে ফেলছে, পুরা রিভার্স সুইং একেবারে। এটা কার বল যেন রিভার্স সুইং করে, অনেকটা মনে হয় ম্যাকগ্রার বলের কথা মনে পড়লো। একজন বোলার ছিল অস্ট্রেলিয়ার, গ্লেন ম্যাকগ্রা, আর কার যেন করে। যাই হোক, দেখো শরীফ সাহেবের স্ত্রীর, মিস্টার শরীফ, ওনার স্ত্রীর মৃত্যুর পর উনি নিঃসঙ্গ জীবনযাপন করছেন, তার স্ত্রী নাই। উনি কিন্তু নিয়মিত নামাজ পড়েন, রোজা রাখেন, দীর্ঘদিন মসজিদ এবং এতিমখানায় সাহায্য করে আসছেন। মানে তিনি একজন পরহেজগার মানুষ, প্রয়োজনে অসহায় মানুষের পাশে তিনি দাঁড়ান, মানে ভালো লোক। শরীফ সাহেবের কার্যকলাপ দেখে মুগ্ধ হয়ে, মানে সে ভালো মানুষ, এটা দেখে মুগ্ধ হয়ে পিতৃহীন বালিকা রেশমার বাবা নাই, তখন তাকে স্বেচ্ছায় বিয়ে করে সুখী হতে চায়। অর্থাৎ রেশমা শরীফ সাহেব বয়স্ক লোক হলেও তাকে বিয়ে করতে চাইছে নিজের ইচ্ছা থেকে। তাহলে এখানে রেশমা চরিত্র যেটা রেশমা, এটা কি কোনো দিক থেকে তাহেরার সাথে মিলে? বোঝো নাই মনে হয় কথাটা। রেশমা বালিকা, তাহেরাই বালিকা, এ পর্যন্তই। আর দেখো তাহেরাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল, তাহেরার বাবা ছিল এখানে, কিন্তু রেশমার বাবা নাই, আর রেশমা তাকে নিজে বিয়ে করতে চাইছে। আর ওই নাটকের যে বহিবীর ছিল, বহিবীরের ঠিক রিভার্স ক্যারেক্টার হচ্ছে এখানে উদ্দীপকের মিস্টার শরীফ। উনি, ওনার স্ত্রী নাই, কিন্তু উনি পরিষ্কার জীবনযাপন করেন, প্লাস উনি ওনার যে লাইফস্টাইল খুব ধর্মভীরু লাইফস্টাইল, এবং তাকে বিয়ে করতে চাইছে রেশমা। তো উল্টা। দেখি আমরা কি অবস্থা। উদ্দীপকের বহিবী নাটকের মূল বিষয়বস্তুকে ধারণ করে কি না? মূল বিষয়বস্তুকে ধারণ করে না। বহিবী নাটকে যা দেখানো হয়েছে, যে চিত্র দেখানোর জন্য নাটক লেখা হয়েছে, এখানে সেটা নাই, উল্টাটা আছে। বহিবী নাটকের বহিপীরের মানসিকতা উদ্দীপকের শরীফ সাহেবের মতো হলে, ওকে, নাটকের পরিণতি ভিন্ন হতো। এক্স্যাক্টলি, শরীফ সাহেবের মতো হলে তো বিবাহই হইতো না, নাটকই হইতো না। বোঝা নাই কথাটা? আবার ধরো বিয়ে হয়েছে, কিন্তু উনি একজন নামাজি মানুষ, রোজা রাখেন, মসজিদে এতিমখানায় দান করেন। উনি ধরো বহিপীরের সাথে বিয়ে হয়ে গেছে, এবং বহিপীর এরকম মানুষ, উনি নিজে বিয়ে করেন নাই, তাহেরার বাবাই তার কাছে বিয়ে দিছে। এরপরে ধরো তাহেরা তার কাছে আসতে চায় নাই, তাকে পার্সোনাল অত বেশি জানে না বলে। কিন্তু যখন তাহেরা জানলো যে উনি ভালো মানুষ, উনি আমাকে পাওয়ার জন্য কোনো কূটকৌশল করেন নাই, কোনো ধরনের গেম খেলেন নাই, ডিপ্লোমেসি করেন নাই, ইত্যাদি ইত্যাদি, সুতরাং আমি তার কাছে থাকতে পারি, সংসার করতে পারি, কোনো সমস্যা নেই। তাহেরা হয়তোবা সিদ্ধান্ত চেঞ্জ করে তার কাছে যেতে পারত, তার ভালো কোয়ালিটির কাছে তাহেরা হয়তোবা নিজের পছন্দগুলোকে সমর্পণ করতে পারত। কিন্তু এটা তো হয় নাই। আমরা দেখছি বহিপীরের মানসিকতা উদ্দীপকের শরীফ সাহেবের মতো নাটকের পরিণতি ভিন্ন হতো, অবশ্যই ভিন্ন হতো। তুমি এর সাথে একমত হবা, হয়ে দেখাই বা কোন জায়গায় বহিপীরের মানসিকতার সাথে শরীফ সাহেবের মানসিকতার দ্বন্দ্ব, কোন জায়গায় তাদের মধ্যে বৈসাদৃশ্য, এবং কেন পরিণতি ভিন্ন হয়নি। এরপরে নবম শ্রেণীতে পড়ে গরিব ও মেধাবী ছাত্রী রিমা, হঠাৎ তার বাবা পাশের গ্রামে এক প্রভাবশালীর ছেলের সাথে তার বিয়ে ঠিক করেন। সর্বনাশ!
কিন্তু রিমার স্বপ্ন লেখাপড়া করে অনেক বড় হবে। গুড। চাচাতো ভাই সৎ সাহসী রনি বিষয়টি জানতে পারে, প্রতিবাদ করে, এই যে হাশেমের উদয়, এবং তাকে পালিয়ে যেতে বলে, বলছে চল তুই পালায় জাগা। নিজের সাথে যেতে বলে না অবশ্য, কিন্তু রিমা বাবার অপমানের কথা চিন্তা করে না পালিয়ে রনিকে নিয়ে স্কুলের, খেয়াল করো, পালায় নাই, রনিকে নিয়ে স্কুলের প্রধান শিক্ষকের নিকট যায় এবং ব্যাপারটি খুলে বলে। শিক্ষক তার বাবাকে বুঝিয়ে বললে বাবা ভুল বুঝতে পারেন। এখন রিমা তার স্বপ্ন পূরণের লক্ষ্যে মনোযোগ দিয়ে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। মানে এখানে ধরো রনি কিছুটা, হাশেম কিছুটা না। আচ্ছা দেখি পরের অংশে। উদ্দীপকের রনি বহির্বিন নাটকের যে চরিত্রের প্রতিনিধি তা ব্যাখ্যা করো। চরিত্রের প্রতিনিধি বললে তো আমরা হাশেমই বলবো। তো আমি যে বললাম কিছুটা হাশেম কিছুটা না, কেন বললাম বুঝছো তো? সে প্রতিবাদ করতে বলছে, হেডমাস্টারের কাছে নিয়ে গেছে, হেল্প করছে তার লাইফ গোছানোর ক্ষেত্রে। আর হাশেম প্রতিবাদও করছে এবং ওই নারকীয় পরিবেশ থেকে তাকে বাঁচানোর জন্য ফাগুন ও পূর্ণিমা রাতে পলায়া গেছে। সুতরাং কিছুটা হাশেম কিছুটা না। আচ্ছা তারপরে দেখো, উদ্দীপকের রিমা যেন বহির্বিন নাটকের তাহেরা চরিত্রের প্রতিচ্ছবি, উক্তিটি মূল্যায়ন করে। হ্যাঁ এটা ঠিক আছে, কারণ দেখো রিমার স্বপ্ন বড় হবে, চাচাতো ভাই সৎ সাহসী উনি জানতে পারে, প্রতিবাদ করে, তাকে পালিয়ে যেতে বলে, কিন্তু বাবার অপমানের কথা চিন্তা করে সে পালায় না, প্রধান শিক্ষকের কাছে যায় এবং সে প্রতিবাদ করে আর তারপর পড়াশোনা করে। সুতরাং আলটিমেটলি তাহারা চরিত্রের প্রতিচ্ছবি, এটা ভুল কিছু না। তাহারাও প্রতিবাদী, রিমাও প্রতিবাদী। তাহারার প্রতিবাদের ধরন আর রিমার প্রতিবাদের ধরনের মধ্যে ভিন্নতা আছে। ইনফ্যাক্ট তাহারা চাইলেও তো রিমার মতো করে প্রতিরোধ করার সুযোগ ছিল না বা প্রতিবাদ করার সুযোগ ছিল না। তাকে ধরে ধুম করে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে সে সিচুয়েশনের কাছে মনে করো যে হচ্ছে আটকে গিয়ে তারপরে পালাইছে। তো সবকিছু মিলাইলে দুটোকে একই প্যারালাল জায়গায় আমরা নিতে পারি না, সম্ভব না। সো আমরা এটা বলবো, উদ্দীপকের রিমা যেন বহির্বিন নাটকের তাহেরা চরিত্রের প্রতিচ্ছবি, উক্তিরা যথার্থ। যথার্থ বলে তারপরে কেন যথার্থ সেটার আমরা হচ্ছে নিচে ব্যাখ্যা দিব, দিলে উত্তর হয়ে যাবে। স্বামীহারা জাহিদা দুটি কন্যা সন্তানকে নিয়ে ঢাকার বস্তিতে বাস করে। আচ্ছা, সে গার্মেন্টসে পোশাক কর্মের কাজ করে। বড় মেয়ে আফরোজা নবম শ্রেণীতে পড়াশোনা করে। প্রতিবেশী রাহেলা জাহিদাকে তাড়াতাড়ি মেয়ে বিয়ে দিয়ে বোঝা কমাতে বলে। সর্বনাশ। এ বিষয়ে জাহিদা কান্না দিয়ে আফরোজাকে আরো পড়াশোনার ব্যাপারে উৎসাহ দিতে থাকে। রাহেলার মোটেও এ বিষয়টি পছন্দ হয় না। আমাদের সমাজে এমন চিত্র আছে, তুমি চাইলেই দেখতে পারবা, যে বাবা মা গরিব, হয়তো বা অনেক কষ্টের দিন অতিপাত করেন, কিন্তু সন্তানদেরকে পড়াশোনা করান, তাই না? আমি এরকম দেখছি, আমি আমার ব্যাচেও দেখছি, স্কুল লাইফে, কলেজ লাইফে। হ্যাঁ, তো এটা বাংলাদেশে একটা কমন নেচার, যে বাবা মার সামর্থ্য অনেক সীমিত, কিন্তু ছেলে মেয়েদেরকে তারা পড়াশোনা করাচ্ছেন। দেখো আগে একটা বোঝার চেষ্টা করো। এখানে বলছে উদ্দীপকের আফরোজের সাথে বহির্বিন নাটকের কোন চরিত্রটির বৈসাদৃশ্য। আবার বলছে বহির্বিন নাটকের তাহেরার বাবা উদ্দীপকের জাহিদার মতো হলে, মানে যদিও সে মা, অভিভাবক, তো নাটকের পরিণতি ভিন্ন হতে পারতো। মন্তব্যটি মূল্যায়ন করো। এবার তো খেয়াল করো তো, স্বামী হারা জাহিদা, জাহিদার হাজবেন্ড নাই, দুইটা কন্যা সন্তান নিয়ে ঢাকার বস্তিতে বাস করে। ওকে, সে গার্মেন্টসে পোশাক কর্মীর কাজ করে। আচ্ছা, বড় মেয়ে আফরোজা নবম শ্রেণীতে পড়াশোনা করে। তাহলে জাহিদার মেয়ে হচ্ছে আফরোজা। তাহলে আফরোজার মিল আমরা কিছুটা হলো তাহেরার সাথে পাবো হয়তোবা। প্রতিবেশী রাহেলা, মানে ওই বস্তির প্রতিবেশী একজন নাম, মহিলার নাম রাহেলা। রাহেলা জাহিদাকে পরামর্শ দিচ্ছে, মানে আফরোজার মাকে বলছে, তাড়াতাড়ি মেয়েটা বিয়ে দিয়ে তুমি বোঝা কমায় ফেলো। কেমন কথা, বোঝা কমায় ফেলো। এ বিষয়ে জাহিদা কান দেয় না। ওকে, কান না দিয়ে আফরোজাকে আরো পড়াশোনার ব্যাপারে উৎসাহ দিতে থাকে। গুড। জাহিদা গরিব হলেও, স্বামীহারা হলেও তার মেয়েকে বোঝা মনে করে নাই। রাহেলার মোটেও এই বিষয়টি পছন্দ হয় না। রাহেলা তো প্রতিবেশী, সে বুদ্ধি দিছিল বিয়ে দিতে, তার কাছে এটা পছন্দ হয় না। উদ্দীপকের আফরোজার সাথে বহির্বিন নাটকের কোন চরিত্রটির বৈসাদৃশ্য রয়েছে। দেখো আফরোজা হচ্ছে জাহিদার কন্যা, নবম শ্রেণীতে পড়াশোনা করে, তার মা তাকে পড়াশোনা করাচ্ছে। আর বহির্বিন নাটকের তাহেরা তার বয়সী মেয়ে, কিন্তু তাকে বিয়ে দিয়ে ফেলা হয়েছে এবং তার বাবা তাকে বিয়ে দেওয়ার পক্ষে। সুতরাং আফরোজার সাথে যদি তোমার বৈসাদৃশ্য খুঁজতে হয়, আফরোজা যে ক্যাটাগরির মেয়ে, ডেফিনেটলি তাহেরার সাথে বৈসাদৃশ্য খুঁজতে হবে, কারণ সে পড়ালেখা কন্টিনিউ করছে, তার পড়ালেখা কন্টিনিউ না, তার বাবা তারে বিয়ে দিয়ে দিছে, আর তার হচ্ছে তার বাবা নাই, তার আছে মা। বুঝতে পারছো কথাটা? সুতরাং বৈসাদৃশ্য খুঁজতে বলছে, কিন্তু সাদৃশ্য না। আফরোজা
তাহেরার মতোই একটা মেয়ে, বাট প্লটের দিক থেকে তুমি যদি খোঁজো দুজনের মধ্যে কিন্তু মিল পাচ্ছ না, পাচ্ছ অমিল। সো বৈসাদৃশ্য ব্যাখ্যা করে দিবা। এরপরে বহির্বিন নাটকের তাহেরার বাবা উদ্দীপকের জাহিদার মতো হলে নাটকের পরিণতি ভিন্ন হতে পারত। বেশি সহজ প্রশ্ন, কারণ তাহেরার বাবা যদি এমন হইতো তো তাহেরা থেকে বিয়ে দিত না। তাহেরার বাবা যদি এমন হইতো তো তাহেরাকে তো বিয়েই দিত না, বলতো যে না আমি তোমাকে বিয়ে দিব না, সুতরাং তুমি পড়াশোনা করো। বিয়েও দিত না, পড়াশোনা করাইতে হয়তো বা, সুতরাং অবশ্যই পরিণতি ভিন্ন হইতে পারতো। এটা খুব সিম্পল কোশ্চেন, তুমি একমত হবা তারপরে তোমার মতামত তুলে ধরবা। এরপরে কি আছে, নসিমনের বাবা। আচ্ছা, নসিমনের বাবা একজন চা শ্রমিক। সর্বনাশ, দরিদ্রতার কারণে নসিমনের বাবা বয়স্ক এক ব্যবসায়ীর সাথে তার বিয়ে ঠিক করে। একটু চা শ্রমিক নিয়ে দুটো কথা না বললি নয়। আমার হয়তো অনেক স্টুডেন্টও আছে ওই রকমের প্রত্যন্ত এলাকার, যারা আমাকে শোনে বা দেখে, বা তোমরা যারা চা শ্রমিক সম্পর্কে জানো না তাদেরকে একটু বলি। আধুনিক যুগে যদি কোথাও আধুনিকতার মোড়কে দাস দাসী টাইপের জীবন যদি কারো থাকে, সেটা চা শ্রমিকদের। তুমি চিন্তাই করতে পারবা না একটা চা শ্রমিকের জীবন কত কঠিন। অনেস্টলি স্পিকিং, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ এলাকায় চা বাগান আছে। সুনামগঞ্জ কি বলে, হবিগঞ্জ, শ্রীমঙ্গল বা মৌলভীবাজার, সিলেট ওই এলাকায় প্রচুর চা বাগান আছে, এবং ওই এলাকায় আমি প্রচুর ঘোরাঘুরি করছি, আমি পার্সোনালি জানি এগুলো। চা শ্রমিকরা খুব সামান্য মজুরি পায়, এবং এটা খুব সম্ভবত সারাদিন কাজ করলে 150 কি 60 টাকার আশেপাশে, 200 টাকা না। এটা আগে এটা মনে হয় 120 টাকার মতো ছিল না, কত একটু বাড়ছে এখন। তো দেখো তো ব্যাপারটা, আমি যদি 200 টাকাও ধরি, তাহলে একজন চা শ্রমিক 30 দিন কাজ করলে পাবেন হচ্ছে 6000 টাকা। কিন্তু এটা 200 টাকা না, এটা 200 টাকার কম, 160 কি 70-80 টাকার মধ্যে। তাহলে 4.5 থেকে 5000 টাকা করতে তার খুব কষ্ট হয় এক মাসে। তার মধ্যে যদি এমন হয় যে মাসের সবগুলো দিনে সে কাজ করতে পারে না বা কাজ থাকে না, সেক্ষেত্রে কেমন? সেক্ষেত্রে একজন চা শ্রমিক কাজ করতে পারে ধরো 4000 টাকার। তো একটা ফ্যামিলিতে যদি 3 জন কাজ করে, তাহলে 3×4 12,000 টাকা, যদি ফুল লেংথে কাজ করতে পারে। এখন তুমি আমারে বুঝাও, 12,000 টাকা কি জীবন চলে? এখনকার মার্কেটে চালের কেজি, যেখানে মোটা চালের কেজি 50 টাকা। মানে তুমি আরেকটু অন্যভাবে চিন্তা করো, একটা মানুষ এক মাসে 4,500 টাকা ইনকাম করে, এমনি ভাবো, একটা মানুষ এক মাসে 4,500 টাকা ইনকাম করে, সে কি করে বাঁচবে? বুঝছো? তো মনে হয় পত্রিকায় কি ফেসবুকে একটা ছবি দেখছিলাম, চা শ্রমিকদের বাবা আর ছেলে বসে খাচ্ছে, কাপড় টাপড় প্রায় ছেঁড়া, একটা বাটির মানে কি বলে পাত্রে হচ্ছে ভাত একজনের, আরেকজনের ভাত হচ্ছে একটা হাড়ির যে উপরে ঢাকনা আছে না, আমাদের আমরা সরা বলি, সরা বা হরা এরকম বলি। ভাতের যে হাড়ি তার উপরে যে ঢাকনা, ওই ঢাকনাটা উল্টায় ধরলে একটা বাটির মতো হয়, ওটাতে একজনের ভাত নিছে, আরেকজনের ভাত নিছে একটা বাটিতে বা প্লেটে, এবং ওখানে শুধু মরিচ আর লবণ ছাড়া কিছু নাই। ওটা দিয়ে তারা দুপুরের খাবার খাচ্ছে। এখনকার সময়ে যদি কারো শ্রম খুব সস্তা হয়ে থাকে এবং কাজ খুব পরিশ্রমের হয়ে থাকে, উপরের দিকে থাকবে চা শ্রমিকদের কাজ। বুঝতে পারছো? আমরা চাই নিশ্চয়ই এই অবস্থার বা এই সিচুয়েশনের সমাধান হবে। যাই হোক, দেখো, নসিমনের বাবা একজন চা শ্রমিক। দরিদ্রতার কারণে নসিমনের বাবা বয়স্ক এবং ব্যবসায়ীর সাথে তার বিয়ে ঠিক করে, বয়স্ক এক ব্যবসায়ীর সাথে। আচ্ছা, কিন্তু নসিমন এই বিয়েতে রাজি হয়নি। পরিবারের সবাই মিলে তাকে জোর করে ব্যবসায়ীর হাতে তুলে দিতে চাইলে, পরিবারের সবাই মিলে তাকে জোর করে ব্যবসায়ীর হাতে তুলে দিতে চাইলে প্রতিবেশী যুবক শিশির এর প্রতিবাদ করে। ফলে নসিমনের অসম বিয়ে ভেঙে যায়। শিশির হচ্ছে এখানে বলতে পারো যে হাসেম। অবশেষে বিনা যৌতুকে নসিমনকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় যুবক শিশির। বিয়ে করে ফেলছে, সুখী হও বাছা। উদ্দীপকের নসিমন চরিত্রটি বহির্বিন নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? তাহেরা। তাহেরাকে বিয়ে দিয়ে ফেলাইছে আর এখানে দিতে চাইছে। আবার সাদৃশ্য কোন দিক থেকে? নসিমন একটা মেয়ে, বিয়ের উপযুক্ত মেয়ে, তাহেরাও মেয়ে। এখানে তার বাবা বিয়ে ঠিক করছে দরিদ্রতার কারণে, এখানেও তার বাবা বিয়ে দিয়ে দিছে। আর একটা সাদৃশ্য যেটা, সেটা হচ্ছে আলটিমেটলি এখানে নসিমনকে বিয়ে করে ফেলছে শিশির বিনা যৌতুকে, আর ওইখানে তাহেরাকে বিয়ে করে ফেলে হচ্ছে হাসেম। বিয়ে করে ফেলে মানে আমরা দেখেছি নিয়ে পালায় চলে গেছে, তো পালায় চলে গিয়ে তো বিয়েই করবে, সুখে থাকো। এই হলো সাদৃশ্য। এরপরে আসো, উদ্দীপকের শিশিরের সিদ্ধান্তটি বহির্বিন নাটকের
লেখকের প্রত্যাশা পূরণ করতে সমর্থ হয়েছে কি? যুক্তিসহ তোমার মতামত দাও। এত খুব চমৎকার প্রশ্ন, ঢাকা বোর্ড 2022-এর প্রশ্ন, অসাধারণ সুন্দর প্রশ্ন। দেখো বলছে উদ্দীপকের শিশিরের সিদ্ধান্তটি বহিঃপীর নাটকের লেখকের প্রত্যাশা পূরণ করতে সমর্থ হয়েছে কি? মানে শিশিরের ডিসিশন, শিশির করছে কি? শিশির তো সে হচ্ছে বিনা যৌতুকে বিয়ে করছে একটা মেয়েকে। তো লেখক তো এটাই চাইছিলেন, মানুষ উদার হবে, সাম্যের কথা বলবে, বিজ্ঞান মনস্ক হবে, অন্যায়ের প্রতিবাদ করবে, ঠিক কিনা? অর্থাৎ এটা সুন্দর ম্যাচিং হবে আলটিমেটলি। তো লেখকের প্রত্যাশা পূরণ করতে সমর্থ হয়েছে। তুমি বলবা যে হ্যাঁ, এই কিটার অস্বীকার দিয়ে হবে, সমর্থ হয়েছে, যুক্তিসহ তোমার মতামত দিয়ে দিবা। ওকে, এটা তো আমি নিজে সমর্থন করি। ভেরি গুড। তারপরে আসো পরের অংশ, মা বাবা মরা সুশ্রী আতিফা, বা এটা তো পরে মনে হয় আতিকা লেখা আছে, আতিফা আতিকা, এটা আতিকা হওয়ার কথা তাই না? আমি সাদা দিয়ে করে দিই, তাহলে সহজ হবে বুঝতে। আতিকা, ওকে। মা বাবা মরা সুশ্রী আতিকা মামা বাড়িতে আশ্রয় নেয়, এটা মনে হয় হ্যাঁ শেষ সৃজনশীল। মামা কাজের সুবাদে বিদেশে গেলে মামি ষড়যন্ত্র করে অনেক টাকা পণ নিয়ে, মানে যৌতুক নিয়ে আর কি। পণ মানে হলো ধরো, কেমনে বুঝাবো তোমার আমি এখন, আমরা তো এজ ইউজুয়াল কি চিন্তা করি যে মেয়ের বাবারা যৌতুক দিয়ে বিয়ে করবে, বিয়ে দিবে আর কি, মেয়ের বাবারা যৌতুক দিবে, ছেলেরা যৌতুক পায়। আমাদের সমাজে এমন একটা ধারণা প্রতিষ্ঠিত আছে। কিন্তু যৌতুক তো পুরাটাই ইসলামী দৃষ্টিতে হারাম, সামাজিকভাবে এটা অপরাধ। আমাদের মুসলমানদের সিস্টেম হলো, যে বিয়ে করবে সে হচ্ছে ওই মেয়েকে দেন মোহরের টাকা দিয়ে আসবে, এটা হচ্ছে কথা। তো অনেকটা এই সিস্টেমে সে পণ নিয়ে নিছে আর কি, উল্টা। তো বলছে মা বাবা মরা সুশ্রী আতিকা মামা বাড়িতে আশ্রয় নেয়, মামা কাজের সুবাদে বিদেশে গেলে মামি ষড়যন্ত্র করে অনেক টাকা পণ নিয়ে বয়স্ক জমিদার জামশেদের সঙ্গে দ্রুত বিয়ে দিয়ে দেয়। প্রভাব প্রতিপত্তির কারণে জমিদারের অনিয়ন্ত্রিত জীবনযাপন, কথায় কথায় সুন্দরী আতিকাকে সন্দেহ করে, গায়ে হাত তোলে। আতিকা মুখ বুঝে সব মেনে নেয়। কিন্তু সেই বাড়িতে আশ্রিত হাশেমের উদয় হয়েছে রে। সেই বাড়িতে আশ্রিত রাজন, দেখি রাজন কি করছে। সেই বাড়িতে আশ্রিত রাজন এমন অনাচার দেখে নিজের জীবন বিপন্ন করে সুযোগ বুঝে নবনিযুক্ত পুলিশ অফিসারের সহযোগিতায় আতিকাকে উদ্ধার করে। অগত্যা জামশেদ চুপ হয়ে যায়। জামশেদের যখন আর কোনো উপায় থাকে না, সে বুঝতে পারছে তার বয়স বেশি, বিয়ে করছে কম বয়স্ক মেয়েকে, তার উপর অত্যাচার করছে, অবিচার করছে, এগুলো তার জন্য অন্যায় ছিল এবং পুলিশের সহযোগিতা নিছে তারা, সুতরাং সে চুপ হয়ে গেছে। উদ্দীপকের জমিদারের সঙ্গে বহিবীরের চারিত্রিক বৈশিষ্ট্যের মিলের দিকটি তুলে ধরো। উদ্দীপকে প্রেক্ষাপটে মিল না, কি বলছে, প্রেক্ষাপটে মিল না থাকলেও চারিত্রিক দৃঢ়তায় রাজন যেন বহিবীর নাটকের জমিদার পদের প্রতিনিধি, মন্তব্য বিশ্লেষণ করে। ওকে ফাইন, ভিকরুনেসের প্রশ্ন। আচ্ছা, উদ্দীপকের জমিদারের সঙ্গে বহিবীরের চারিত্রিক বৈশিষ্ট্যের দিকটা তুলে ধরো। এখানে চারিত্রিক বৈশিষ্ট্য যদি তুমি নাও তাহলে শুধু লোলুপতাটা মিলবে, আর কোনো দিক থেকে খুব বেশি তুমি মিলাইতে পারবা না। লোলুপতা মানে হচ্ছে নারীর প্রতি আকর্ষণ বা আসক্তি টাইপ, নেগেটিভ আসক্তিকে লোলুপতা বলে। কারণ দেখো, সে মামা কাজের সুবাদে বিদেশে গেলে মামি টাকা নিয়ে বয়স্ক জমিদারের সাথে বিয়ে দিচ্ছে। তো বুইরা বেটা, তুই এটা সুশ্রী সুন্দরী মেয়ে, কম বয়স্ক মেয়েকে তুই বিয়ে করবি কেন? তুই 10 বছর পর মরে গেলে ওই মেয়েটার ভবিষ্যৎ কি হবে, তার ফিউচার কি, তাই না? তো এটা লোলুপতার দিক থেকে এটা মিলছে, কোনো অসুবিধা নাই। এরপরে প্রেক্ষাপটে মিল না থাকলেও, হ্যাঁ প্রেক্ষাপটে মিল নাই, এই জায়গার প্রেক্ষাপটে নাটকের প্রেক্ষাপট মিলে না। চারিত্রিক দৃঢ়তায় রাজন যেন বহিবীর নাটকের জমিদার পদের প্রতিনিধি, হ্যাঁ এটা সত্য। প্রেক্ষাপট আলাদা, হয়তো রাজন যে সাহস করছে, সে নিজে বিয়ে করে নিয়ে যায় নাই, কিন্তু পুলিশের কাছে গেছে, তার নিজের জীবন বিপন্ন করে রিস্ক নিয়ে হলেও ওই মেয়েটাকে উদ্ধার করছে। এই যে উপকারটা সে করছে, যে প্রতিবাদ, তাই না? প্রতিবাদের দিক থেকে, মানবিকতা এবং প্রতিবাদের দিক থেকে এই রাজন ক্যারেক্টারটা 100% এটা সত্য। এটা জমিদার পুত্রের প্রতিনিধি, এটা মানে তুমি দুইবার না ভাইবেও এটার উত্তর দিতে পারো, ঠিকই আছে, কোনো অসুবিধা নাই। এরপরে দুনিয়াটা সত্যি কঠিন, পরীক্ষা ক্ষেত্র ব্যাখ্যা করো। খোদেজা কেন তাহারাকে সাবাস মেয়ে বলেছে? তাহারা শেষ পর্যন্ত বহিবীরের সঙ্গে যেতে চায় কেন, ব্যাখ্যা করো। হকিবুল্লাহ পুলিশ রাখতে গিয়েও ফিরে এসেছিল কেন? আসলে বেড়ালের ভাব, বুঝিয়ে লেখো। হাতেমালির মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে, বুঝিয়ে লেখো। আমার কথা বিশ্বাস করবেন না, তাহারের কথার কারণ ব্যাখ্যা করো। বহিবীরকে বহিবীর বলা হয় কেন, বুঝিয়ে লেখো। সব ভালো ভালো প্রশ্ন। দুনিয়াটা সত্যি কঠিন, পরীক্ষা ক্ষেত্র ব্যাখ্যা করো, এটা কমন ডায়লগ। এদিকে জমিদারের টাকা না পাওয়া, তার জমিদারি লাটে উঠতেছে,
তার ছেলেকে ছাপাখানা টাকা দিতে পারবে না, নিজের বউ নিজের কাছে নাই, এই যে একটা সমস্যা, তার লাইফের যে ক্রাইসিস এবং সবার লাইফের যে ক্রাইসিস, এগুলোকে সে বলছে পরীক্ষা ক্ষেত্র। অর্থাৎ হুজুরের দল করে কি অনেক সময় কোরআন এবং হাদিসের যেসব কথা তারা জানে প্লটের সাথে মিল রেখে এই কথাগুলো তারা বলে, এবং অনেক সময় কথাগুলো তাদের নিজেদের উদ্ধার করবার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। এইটাও এরকমের একটা কথা, দুনিয়ার একটা পরীক্ষা ক্ষেত্র। খোদেজা কেন তাহেরাকে সাবাস মেয়ে বলেছে, এক ধরনের ভর্ৎসনা, এক ধরনের বলতে পারো মানে বকা দেওয়া টাইপের। তুমি বাড়ি থেকে পালাইছো, সাথে কোনো গার্ডিয়ান নাই, একটা ছোট ছেলে আছে, এখানে এসে পড়ছো, যে কোনো সময় তোমার যে কোনো বিপদ হইতে পারতো, এই যে তুমি কোনো কিছুকে পাত্তা না দিয়ে পালাইছো, এজন্য তাকে বলছে সাবাস মেয়ে। তারা শেষ পর্যন্ত বহিপীরের সঙ্গে যেতে চায় কেন ব্যাখ্যা করো। যেতে চায় এটা হলো এক প্রকার রাগ এবং ক্ষোভ থেকে, সে তো আসলে খুশি হয়ে যেতে চায় নাই, বহিপীরকে স্বামী মেনে তার সাথে সংসার করার জন্য যেতে চাইছে, ব্যাপারটা কিন্তু এমন না। সে বলছে আপনারা আমার ছাগল বকরির মতো করে দাম দর করতেছেন, মানে আমার বিনিময় টাকা দিবে জমিদারকে, আর জমিদার তার জিম্মা থেকে আমাকে ছেড়ে দিবে জমিদার কি এর কাছে, কি বলে বহিপীরের কাছে। এই জায়গাটা তার ভালো লাগে নাই। আবার আরেকটা দিক যদি তুমি এভাবে বলো যে তাহেরা যদি বহিপীরের সাথে যায় আর বিনিময়ে যদি বহিপীর টাকা দেয় জমিদারি রক্ষার জন্য, কাকে দেয়? হাতেম আলীকে। তাতে করে হাতেম আলীর জমিদারিটা বাঁচে, একটা বিশাল সমস্যার সমাধান হয়। মানবিকতার দিক থেকে সে যেতে চাইছে। যদিও আমরা শেষে দেখেছি বহিপীর বলছে যে চলেন আমরা আপনার জমিদারি রক্ষার ব্যবস্থা করি, অর্থাৎ তাহেরা গেছে গেছে, কিন্তু আমি যে আপনাকে প্রতিশ্রুতি দিয়েছি আপনাকে টাকা ধার দেবো, সেটা আমি দেব। এরপরে আসো হকিকুল্লাহ পলি রাখতে গিয়েও ফিরে এসেছিল কেন, বা হকিকুল্লাহ পলি রাখতে গেল না কেন, বুঝিয়ে লেগো। হকিকুল্লাহকে যখন বলছিল বহিপীর যে পুলিশ ডাকো, তারপর হকিকুল্লাহ কিছুদূরকে ফিরে আসে, কারণ হিসেবে সে ব্যাখ্যা করছে যে আপনি তো রাগের মাথায় বলছেন পুলিশ ডাকো, পরে যদি এমন হয় যে আপনি অনুশোচনায় ভোগেন যে আমি রাগের মাথায় বলছিলাম, আমি কইছিলাম আর তুই রাগ দিয়ে গেল আসলি, হ্যাঁ ভেজালটা লাগা গেল, তা আপনি রাগের মাথায় বলেছিলেন, পরে অনুশোচনা হতে পারে, এই জন্য সে পুলিশ ডাকতে যায় নাই। আসলে বেড়ালের ভাব বুঝিয়ে লেখো। বেড়ালের ভাব মানে হচ্ছে বহিপীর ভদ্র, শান্ত, শিষ্ট, সংযমী, এরকম একটা মানসিকতার পরিচয় দিচ্ছে, কিন্তু আসলে পুরাটাই বেড়ালের ভাব। ভেতরে ভেতরে সে কূটকৌশলী, সে 2 নম্বর। এ কথার দ্বারা এটাই প্রমাণ হয়। বিড়াল যখন তোমার শিকার ধরবে তার আগে চুপচাপ থাকে, দেখবে কিছুই বুঝে না, আস্তে আস্তে খপ করে শিকারটা ধরে ফেলে। তা আসলে বেড়ালের ভাব, কিন্তু ভিতরে ভিতরে সে লোক ভালো না। হাতেম আলীর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে কেন? হাতেম আলীর মাথায় আকাশ ভেঙে পড়ার অনেক কারণ আছে, তুমি এভাবে নিয়ে আসবা। জমিদারি রক্ষার জন্য সে গেছিল শহরে, বন্ধুদের কাছ থেকে টাকা নেবে, পারে নাই। তারপরে তার নিজের ছেলে ওখান থেকে টাকা পাইলে তার কাছে যে কিছু টাকা ছিল সব মিলে সে জমিদারি রক্ষা করত, প্লাস নিজের ছেলেকে প্রেসে ব্যবসা করার জন্য ছাপাখানা খুলে দিত, কিন্তু কোনোটাই এখন হবে না। এই টোটাল ক্রাইসিস যখন তার সামনে উপস্থাপিত হয়েছে তখন সে চোখে অন্ধকার দেখছে, ষষ্ঠী ফুল। এই জন্য বলছে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। আমার কথা অবিশ্বাস করবেন না, তাহারার এই কথা বলার কারণ ব্যাখ্যা করো। তাহারা বলছে যে আমি যে কোনো সময় নদীতে ঝাঁপ দিয়ে মরতে পারি। আর একটা জিনিস খেয়াল করবা, সে নদীতে বারবার কচুরিপানা দেখতো, একাধিকবার তার ডায়লগে বা ওই ওই জায়গায় মানে মানে নাটকের আবহাওয়া বর্ণনা এই কথাটা আসছে, কচুরিপানা দেখতো। এটা একটা মেটাফোর, এটা প্রতীকী উপস্থাপন। কচুরিপানা খুব দামি কোনো কিছু না। আমরা এখন এসে বুঝতে পারছি কচুরিপানা বিদেশে রপ্তানি করা যায়, বাট তখনকার কথা যদি বলো, নদীতে কচুরিপানা থাকে। তো কচুরিপানা এটা খুব দামি কিছু না, খুব পরিত্যক্ত জিনিস, ভেসে ভেসে চলে যাচ্ছে। তাহারার জীবনটা অনেকটা কচুরিপানার মতোই ছিল, দামি কিছু না, তার নির্দিষ্ট কোনো আশ্রয় নাই, তার দাম নাই, তার মূল্য নাই, তাকে কেউ মূল্যায়ন করছে না। অর্থাৎ তাহারার যে হতাশা, তার যে ডিপ্রেশন, তার যে কষ্ট, তার যে ব্যক্তিগত দুঃখের অনুভূতির যে প্রকাশ, এটা ওই কচুরিপানার ভেসে যাওয়ার ভিতর দিয়ে লেখক আমাদেরকে বোঝাতে চাইছেন। এটা একটা মেটাফোর। আর আমার কথা অবিশ্বাস করবেন না মানে আমি যে কোনো সময় নদীর মধ্যে ঝাঁপ দিতে পারি, আমার কথা অবিশ্বাস করেন না, এই যে তার যে দৃঢ়তা, এটা বোঝানোর জন্য তাহারা এই কথাটা বলছে। বহিপীরকে বহিপীর বলা হয় কেন, বুঝিয়ে লেখো। বহিপীরকে বহিপীর বলা হয় এই কারণে তিনি বহি বা বইয়ের ভাষায়, পুস্তকের ভাষায় কথা বলেন, এক এক সময় এক এক জায়গায় যান, সারা দেশের বিভিন্ন জায়গায় তার মুরিদান আছে, এবং মুরিদানদের এলাকার আঞ্চলিক ভাষাগুলো ভিন্ন ভিন্ন, যার জন্য তিনি ওই এলাকায় যখন যান তখন ওই এলাকার ভাষা তিনি হয়তো নিজেও বুঝেন না বা নিজে বলতেও পারবেন না, তার থেকে ভালো উনি একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ মেনটেন করবেন, বইয়ের কিতাবি ভাষা, এটা সবাই বুঝতে পারবে, যার জন্য তিনি বইয়ের ভাষায় কথা বলতেন, এই জন্য তাকে বহিপীর বলা হইতো। খোদা ইচ্ছা করলে পরন্ত ঘরও ঠেকা দিয়ে দাঁড় করে রাখা যায়। বহিপীরের উক্তিতে কি মনোভাব ফুটে উঠেছে, মানে যত বিপদে আসুক না কেন, কোনো অসুবিধা নেই, আল্লাহ ইচ্ছা করলে যে কোনো সমস্যার সমাধান করে দিতে পারে, এই আশাবাদ বহিপীর এর মধ্যে দিয়ে বুঝাইছে।
পীরের ছায়ায় বাস করার সৌভাগ্য কজনের হয় বলতে কি বোঝানো হয়? এই খোদে যা খোদে যা। কিছু মহিলা আছে, এগুলো হলো সব নষ্টের গোড়া, বেশি অতি ভক্তি এদের। পীরের ছায়ায় বাস করার সৌভাগ্য কজনের হয়? আরে পীর, সে তো ভালো পীর হওয়া লাগবে নাকি? সে তাহারাকে বোঝাচ্ছে যে তুমি পীরের বউ হইছো, এটা তো বিশাল ব্যাপার। একজন পীর সাহেবের কাছাকাছি থাকতে পারার সৌভাগ্য কজনের হয়? আবার আরেক জায়গায় বলছে পীরের বদ্য দিও না, কারণ পীরদের গায়ে বদ্য লাগে না। ওরে সর্বনাশ। তো পীরের ছায়ায় বাস করার সৌভাগ্য কজনের হয় বলতে বোঝানো হয়েছে যে পীরদের কাছে থাকতে পারলে, পীরের বউ হইতে পারলে, পীরের কাছাকাছি থাকতে পারাটা সৌভাগ্য। এটা খুঁজে যার অহেতুক যে ধর্মভীরতা বা কুসংস্কারের মধ্যে দিয়ে এটা ফুটে উঠছে। আমি পয়সাও চাই না, ছাপাখানাও চাই না, বুঝিয়ে লেখো। বলছে হাসেম, আমাকে টাকাও দিতে হবে না, আমার ছাপাখানারও দরকার নেই। বাবার এরকম যখন ছেঁড়া বেড়া অবস্থা দেখলো, বাবা বেকায়দায়, তখন বাবাকে সান্ত্বনা দিতে গিয়ে সে বলছে আমার টাকাও দরকার নেই, ছাপাখানাও দরকার নেই। এমন মেয়েও কারো পেরে জন্মায় জানতাম না, তীরে বুঝিয়ে লেখো। এটা খুদে যার আত্মোপলব্ধি যে এই মেয়ে ঘর বাড়ি থেকে বের হয়ে চলে আসছে, নিজে এত বড় রিস্ক নিয়ে বিয়ে দেয়া হয়েছে, সে স্বামীকে সে মানতেছে না, আবার এখন বলতেছে নদীতে ঝাঁপ দিবে। এই যে এমন মেয়ে কারো পেরে জন্মা, এটা জানতাম না। অর্থাৎ তাহেরার দৃঢ়তা দেখে, তার সাহস দেখে এই উপলব্ধিটা হয়েছে খুদে যার। ওকে, তারপরে আসো আমরা জ্ঞানমূলকে নিয়ে কথা বলি। বহির্বিনক হাতেমালির বজ্রের সাথে কোন স্থানে ধাক্কা লেগেছিল? ডেমরার ঘাটে। ডেমরার ঘাটের কথা বলা আছে ঢাকার। সূর্যাস্ত আইন কি ভাইয়া, এটা ব্যাখ্যা করেছি। সূর্যাস্তায়নের ব্যাখ্যা তোমাদেরকে দিয়ে দিছি। এরপরে হচ্ছে বহিপীরের মতে কোনটি নেশার মতো, কোন আইনে হাতেমালির জমিদারের নিলামে উঠেছে, তাহারার মতে পীর সাহেব কোন ধরনের লোক। অর্থাৎ তুমি যখন নাটকটার শুরু থেকে শেষ পর্যন্ত আদ্যপান্ত পড়বা, দেখবা জ্ঞানমূলক ভালো করবার সব থেকে ভালো উপায় হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত প্রপারলি পড়া। প্রপারলি পড়তে পারলে তুমি যে কোনো জ্ঞানমূলককে ফেস করতে পারবা। আমি মনে হয় তোমাদের বুঝাইতে পারছি কথাটা। জ্ঞানমূলক হচ্ছে এক ধরনের অবজেক্টিভ। সোজা কথা, যে প্রশ্নটা জ্ঞানমূলক সেটা মূলত অবজেক্টিভ, এটা মূলত এমসিকিউ। একটা এমসিকিউ কে যেরকম করে অ্যান্সার করা যায়, একটা এমসিকিউ যেরকম করে উপস্থাপন করা যায়, জ্ঞানমূলক গুলোর প্রত্যেকটা এরকম। দেখো নাটকের প্রাণ কোনটি? প্রাণ হচ্ছে সংলাপ বা ডায়ালগ। বইপীরের বাড়ি কোথায়? সুনামগঞ্জ। এই প্রশ্নকে আমি চাইলেই করে দিতে পারি এমসিকিউর আদলে, আমি চাইলে এমসিকিউর আদলে করে দিতে পারি, তাই না? সূর্যাস্ত আইন কি? এমসিকিউর আদলে করে দিতে পারি। 1793 সালে ইংরেজদের তৈরি করা একটা আইনই হচ্ছে সূর্যাস্ত আইন। এরপরে বহিপীরের মতো কোনটি নেশার মতো? কৃতজ্ঞতার তেজ। কৃতজ্ঞতার তেজ নেশার মতো। কোন আইনে হাতেমালির জমিদার নিলামে উঠেছিল? সূর্যাস্ত আইনে হাতেমালির জমিদারি নিলামে উঠেছিল। কারণ সূর্যাস্ত আইনে বলা ছিল যে একটা নির্দিষ্ট দিনে যদি সূর্য অস্ত যাওয়ার আগে সমস্ত খাজনা পরিশোধ করতে না পারে, দেন জমিদারি নিলামে উঠবে। তাহার মতে পীর সাহেব কোন ধরনের লোক? পীর সাহেব ভালো, খুব ভালো, কিন্তু তাহারা পীর সাহেবকে ভালো মনে করে নাই। পীর সাহেবকে ভালো বলছে কে? ভালো বলছে হচ্ছে খুঁজে যা, বলছে ওয়াও একজন বিশাল আল্লাহওয়ালা মানুষ, কিন্তু তাহারা বলতেছে যে কূটকৌশলী, ভালো লোক না। বহিপীর নাটকটি কত সালে প্রথম পুরস্কার পায়? তারপরে বহিপীরের মধ্যে তাহারা পালিয়ে কিসের পরিচয় দিয়েছে? নাটকের প্রাণ কি? তারপরে হচ্ছে তোমার যত ধরনের জ্ঞানমূলকের হিসাব তুমি এখানে দেখবা, অল জ্ঞানমূলক, প্রকৃতপক্ষে সকল জ্ঞানমূলক হচ্ছে অবজেক্টিভ। আমি তোমার আবার মনে করাই দিলাম। এই জন্য লেখক বা কবি পরিচিতি যতগুলো আছে, লেখক বা কবি পরিচিতি গুলো একদম প্রপারলি পড়তে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। এটা মাথায় রাখবা। শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো তোমার লেখক পরিচিতি, কবি পরিচিতি অথবা এই টাইপের প্রশ্ন আছে, যতগুলো এই টাইপের প্রশ্ন আছে সবগুলো তোমার মতো করে পড়ে ফেলতে হবে, কোনো কিছু বাদ দিও না। আচ্ছা, জেনেছিলাম বহিপীর নাটকটি কত সালে প্রথম পুরস্কার পায়? প্রথম পুরস্কার পায় 1955 সালে, 1955। আবার তোমরা ইন্টারমিডিয়েট গেলে দেখবা তার একটা উপন্যাস আছে লাল সালু নাম। লাল সালু হচ্ছে 1948 সালে প্রথম প্রকাশিত হয়েছিল। তো এই সময়টা ওয়ালিউল্লাহর খুব স্বর্ণযুগ। ওয়ালিউল্লাহ কিন্তু 1971 সালের 10 অক্টোবর প্যারিসে মারা গেছেন, 1971 সালের অক্টোবরে। তো 50 থেকে 70, 71 এই টাইমে কিন্তু ওনার লেখালেখিগুলো। যাকে 1955। তারপরে বহিপীর মধ্যে তাহারা পালিয়ে কিসের পরিচয় দিয়েছে? দুঃসাহস, অতিরিক্ত সাহসের পরিচয় দিছে। নাটকের প্রাণ হচ্ছে সংলাপ, কারণ নাটকের সমস্ত কিছু ফুটে ওঠে কিসের মাধ্যমে? সংলাপের মাধ্যমে। এটা মনে রাখবা, নাটকের সবকিছু ফুটে ওঠে সংলাপে। কেন? তুমি যখন কোনো উপন্যাস পড়ো, উপন্যাসে আমরা সাধারণত কি দেখি? উপন্যাসে আমরা দেখি যে হচ্ছে ঔপন্যাসিক বিবরণ দেন, ঔপন্যাসিক বিবরণ দেন, আর তার পাশাপাশি
যতগুলো চরিত্র থাকে ওই চরিত্রগুলোর ডায়ালগ থাকে, চরিত্রের ডায়ালগ, ঔপন্যাসিকের বিবরণ সবকিছু মিলে পুরা স্টোরিটা ভেসে ওঠে, ঠিক না? কিন্তু নাটকের ক্ষেত্রে তুমি দেখো নাট্যকারের তেমন কোনো বিবরণ থাকে না। উনি খালি এই দৃশ্যগুলো কোথায়, লাইট ক্যামেরা কেমন থাকবে সেগুলো তিনি বলেন, আর পুরা স্টোরিটা আমাদের সামনে তিনি তুলে আনেন। কিসের মাধ্যমে তুলে আনেন বলো? তিনি তুলে আনেন হচ্ছে, প্রকৃতপক্ষে তিনি তুলে আনেন সংলাপের মাধ্যমে। অর্থাৎ এখানে আলাদা কোনো বিবরণ থাকেই না, সবকিছু উঠে আসে হচ্ছে সংলাপের দ্বারা। সবকিছু উঠে আসে সংলাপের দ্বারা, মানে যতগুলো ক্যারেক্টার থাকে তাদের যে সংলাপগুলো থাকে সেই সংলাপগুলোর মাধ্যমে কিন্তু ফুটে ওঠে। মানে নাটকের মধ্যে যে স্টোরিটা থাকে ওই স্টোরি উপস্থাপন করার জন্য নাট্যকার অতিরিক্ত কোনো বিবরণ দেন না, ক্যারেক্টারের ডায়লগ বা সংলাপের মাধ্যমে সবকিছু পরিষ্কার হয়। এই জন্য নাটকের প্রাণ হচ্ছে সংলাপ। সংলাপ আছে তো নাটক আছে, সংলাপ নাই তো নাটক নাই, এটা মাথায় রাখবা। আমি কি তোমাদের বোঝাতে পারছি? এরপরে হচ্ছে হাতেম আলীর জমিদারি কোথায় ছিল? রেশমপুর। রেশমপুরের কথা বলা আছে। বহিপীরের বাড়ি কোথায়? বহিপীরের বাড়ি হচ্ছে সুনামগঞ্জ। হাশেম আলী কিসের ব্যবসা করতে চেয়েছিল? প্রেসের ব্যবসা, ছাপাখানা। বহিপীর কাকে পুলিশ রাখতে বলেছিল? হকিকুল্লাহকে। কার গায়ে বদ্ধ লাগে না? পীরের গায়ে নদীতে কেবল কি ভেসে যায়? কচুরিপানা। বহিপীরের বয়স 50-এর বেশি। প্রথম বাংলা আধুনিক নাটক রচনার কৃতিত্ব কার? প্রথম বাংলা আধুনিক নাটক রচনার কৃতিত্ব হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের। তোমাদেরকে ভাইয়া কিছুক্ষণ আগে এটা বলছিলাম যে লেখক পরিচিতি, কবি পরিচিতির এবং নাটক উপন্যাসের আশেপাশে আগে বেশি যত কথা আছে সবগুলোকে পড়ে ফেলাবা। বহিপীরকে বহিপীর বলার কারণ কি? বহিপীর বলার কারণ হচ্ছে সে বইয়ের ভাষায় কথা বলতো, তাই। বহিপীর হাতেম আলীকে কি শর্ত দিয়েছিল? টাকা দেওয়ার শর্ত দিয়েছিল। বহিপীর হাতেম আলীকে বলছিল যে আমি আপনাকে কি করব? টাকা দিব, আমি আপনাকে টাকা দিব এবং বিনিময়ে আপনি কি করবেন? আমার স্ত্রীকে আমার হাতে তুলে দিবেন, এই ছিল কথা। তারপরে আসো আমরা অবজেক্টিভ গুলো নিয়ে একটু কথা বলি, একে একে আমরা অবজেক্টিভ গুলো সলভ করি। কোন শ্রেণীর নাটক দর্শক হৃদয়ে ভয় ও করুণা প্রশমিত করে করুণ রসের আনন্দ সৃষ্টি করে? করুণ রসের আনন্দ সৃষ্টি করে হচ্ছে তোমার ভয় এবং করুণা, ট্র্যাজেডি। নাটক বেসিক্যালি 3 রকমের, মাথায় রাখবা। একটা হচ্ছে ট্র্যাজেডি, একটা হচ্ছে কমেডি এবং একটা হচ্ছে প্রহসন। তো ট্র্যাজেডি কষ্ট, কমেডি হচ্ছে হাস্যরস, আর প্রহসন হচ্ছে হাস্যরসের মাধ্যমে সামাজিক বার্তা দেয়া হয়। যেখানে হাস্যরসের মাধ্যমে সামাজিক বার্তা দেওয়া হয় সেটাকে প্রহসন বলা হয়, এটা মাথায় রাখবা। তো কোন শ্রেণীর নাটক দর্শক হৃদয়ে ভয় ও করুণা প্রশমিত করে করুণ রসের আনন্দ সৃষ্টি করে? ডেফিনেটলি এটা ট্র্যাজেডি। এরপরে আসো ধর্মীয় কুসংস্কার ও সামাজিক অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীকী চরিত্র কোনটি? ধর্মীয় কুসংস্কার এবং সামাজিক অবিচারের বিরুদ্ধে প্রতীকী চরিত্র হাশেম। সাবাস মেয়ে তুমি, খোদে যা তাহারা কে কথা বলেছে কেন? ঘর ছেড়ে পালিয়েছিল, বহিপীরের স্ত্রী আত্মহত্যা করতে চেয়েছিল, বিপদে পড়ে ভেঙে পড়েনি। এটাও ঠিক, এটাও ঠিক। মূলত বেস্ট ওয়ান বললে এটা, বিপদে পড়েও সে ভেঙে পড়েনি, এই জন্য বলছে তুমি সাবাস মেয়ে। গাছগাছালি শেকড় বাকল শুদ্ধ সবাই গেলে বাপরে বলে গা পালাইবে মো ছায়ার ওষুধ খেলে। অর্থাৎ কোন একটা কবিরাজি চিকিৎসার কথা বলা হয়েছে আর কি। উদ্বেগের চেতনায় বিশ্বাসী বহিপীর নাটকের কোন চরিত্র 100% খোদে যা? কবিরাজি, ঝাড়ফুঁক, হাবিজাবি টাইপের কথা দিয়ে বলা ছিল আর কি, এই জন্য বললাম। আচ্ছা, আবার আগের উদ্দীপক উক্ত সাদৃশ্যপূর্ণ চরিত্রে প্রকাশ পেয়েছে কুসংস্কারাচ্ছন্ন ধর্মবিরোধী অনুশোচনা। অনুশোচনা আমরা তার মধ্যে তো দেখি না আসলে কোনো দিক থেকে। আমরা উপরে 2টা পাই, কুসংস্কার পাই, তার মধ্যে ধর্মবিরোধিতা পাই, তার মানে আমরা 1 আর 2 উত্তর নিতে পারবো। তো এটা হচ্ছে ভালো উত্তর। বিয়ের ব্যাপার কি আইন মোকদ্দমা নাকি? বহিপীর নাটকে উক্তিটি কার? তাহেরা, হাতেম আলী, খোদেজা, হকিকুল্লাহ। দেখি আইন মোকদ্দমা দিয়ে করা যাবে নাকি? এটা খোদেজা বলছে। বিয়ের ব্যাপার আইন মোকদ্দমার কোনো কিছু না, বিয়ে হয়েছে তো হয়েছে, শেষ। নামে তাল পুকুর ঘটি ডুবে না, এ বাবদের ভাবার্থ বহিপীর নাটকের কোন চরিত্রের প্রতীয়মান? ডেফিনেটলি এটা হচ্ছে হাতেম আলী। মানে অনেক বড় পুকুর কিন্তু ঘটি ডুবে না, পানি নাই। নামে জমিদার কিন্তু জমিদারের রক্ষার টাকা নাই, অর্থাৎ হাতেম আলী। দুনিয়ার মস্তক পরীক্ষা ক্ষেত্র, বহিপীর নাটকে উক্তিটি করেছে কে? করেছে তো বহিপীর। আমি কি বকরি ঈদের গরু ছাগল নাকি? তাহার উক্তিতে কি প্রকাশ পেয়েছে? ক্ষোভ, প্রতিবাদ, ঘৃণা, হতাশা। বলতে পারো সব। এই কথার দ্বারা তার সবকিছু প্রকাশ পাইছে, কিন্তু সব থেকে বেশি প্রকাশ পাইছে প্রতিবাদ, যে আপনারা আমাকে নিয়ে যেসব কথাবার্তা বলতেছেন, এই যে টাকা দিবেন আর বিনিময়ে জমিদার আমাকে দিয়ে দিবে, আমি কি ঈদের গরু ছাগল নাকি? আমি কি বকরি ঈদের গরু ছাগল নাকি? মারাত্মক, এটা প্রতিবাদ। অনেক জায়গায় আসা প্রশ্ন দেখো।
নাটকের প্রাণ বলা হয় কোনটিকে? সংলাপকে। হাশেম আলীকে যুক্তিবাদী, আধুনিক ও মানবিক অনুভূতি সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলে শিক্ষা, মা বাবা, জমিদারি, সমাজ ব্যবস্থা। আমরা এখান থেকে শিক্ষা নিব, কারণ সে শিক্ষিত ছেলে, সে বিজনেস করতে চাইছিল। জমিদারি থাক বা না থাক আমার তাতে কিছু আসে যায় না। বহিবী নাটকের সংলাপটি কার? হাশেম, হাতেম, খোদেজা, তাহেরা। জমিদারি ছিল কার? জমিদারি ছিল হাশেমের। সুতরাং সরি, খেয়াল করো, জমিদারি ছিল হচ্ছে হাতেমের, কিন্তু ডায়লগটা বলছে হাশেম। জমিদারি থাক বা না থাক আমার তাতে কিছু যায় আসে না, অর্থাৎ আপনি জমিদার আছেন, তারপর আমার জমিদার হওয়া লাগবে, এটা আমার এমন কোনো কিছু না, ম্যাটার করে না, আমি বিজনেস করব। সুতরাং এই ডায়লগ দিয়েছিল হলো হাশেম। কত সালে সূর্যাস্ত আইন প্রণীত হয়? 1793 সালে। এরপরে দেখো বহিবী নাটক কত সালে প্রথম প্রকাশিত হয়? 58, 59, 60, 61, 60 সালে প্রকাশিত হয়। 60 সালে। কিন্তু এটা প্রশ্ন ছিল জ্ঞানে, এটা কি 60 বা পুরস্কার? আমি কি বলে আসি তোমাদের একটু দেখাইতে চাই। ওটা কিন্তু ওটা পুরস্কার, খেয়াল করো, এটা পুরস্কার পাইছিল 55 সালে। 1955 সালে প্রথম, অর্থাৎ পাবলিকলি এটা প্রকাশনার আগেই ঢাকাতে তোমার হচ্ছে এটা পুরস্কৃত হয়েছিল 55-তে, আর পরবর্তীতে একদম পাবলিকলি প্রকাশিত হয়েছিল হচ্ছে 60 সালে। হ্যাঁ, দুইটা সালের মধ্যে একটু পার্থক্য আছে, এটা খেয়াল করে রাখবো। অনেক সময় আমাদের মনে হতে পারে যে প্রকাশ হওয়ার আগে কিভাবে পুরস্কার পাইলো, ঘটনাটা হচ্ছে এটা। এরপরে আসো, বুঝেছি কিস্তিমাত করা চাল। বহিপীর নাটকে এই উক্তিটি কার? তাহেরা, হাতেম আলী, হাশেম আলী, বহিপীর। বুঝেছি কিস্তিমাত করা চাল, হাশেম আলী বলছে এই কথা। যেমন চাল দিছে, কিস্তিমাত করা চাল। এরপরে বহিপীর নাটকের তাহেরা কিসের প্রতীক? মানবিকতা, নারী অধিকার, ধৈর্যশীলতা, বুদ্ধিমত্তার। তাহেরার কথা যদি বলো, তাহেরার মধ্যে তো ধৈর্য ছিল, বুদ্ধিও ছিল। মানবিকতার দিক থেকে তারা আমরা নিতে পারবো না, নারী অধিকারের দিক থেকে আমরা তাকে নিতে পারি। একটা নারী এই যে তার স্বাধীন মতামত প্রকাশ করার অধিকার আছে, এই জায়গা থেকে এটা বেশি প্রাসঙ্গিক। বহিবী নাটকে ধর্মীয় কুসংস্কার ও সামাজিক বিচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীকী চরিত্র কোনটি? ধর্মীয় কুসংস্কার, সামাজিক বিচার, এর মানে হচ্ছে ওই যুবক ছেলে, অর্থাৎ হাশেম আলী। তাহারা পালিয়ে বীরত্বের পরিচয় দিয়েছে, এমন ধারণা কার? এমন ধারণা হচ্ছে বহিপীর, খোদেজা, হাশেম, হাতেম। এই কথাটাকে কিছুটা স্যাটায়ারের দিক থেকে বহিপীর বলছিল, সে পালায় এসে বীরত্বের পরিচয় দিছে। এমন মেয় কারো পেটে জন্মায় জানতাম না। প্রসঙ্গটিতে তাহেরা চরিত্রের কোন দিকে উন্মোচিত হয়েছে? অবাধ্যতা, অমানবিকতা, অসহায়ত্ব, সাহসিকতা। সে যে প্রচন্ড সাহসী, এমন মেয়ে কারো পেটে জন্মায় এটা আমি জানতাম না, এটা বলা হয়েছে। বহিপীর নাটকে অনমনীয়, অমানবিক চরিত্র কোনটি? মানে নতি স্বীকার করে না কিন্তু মানবিক। তাহেরা অনমনীয়, কারণ সে পালাইছে, প্রতিবাদী, আর শেষে বলছে জমিদারি রক্ষা হোক, প্রয়োজনে আমি বহিপীরের কাছে চলে যাব। এই দিক থেকে সে মানবিক। যাও পুলিশ ডাকিয়া লইয়া আসো, কথাটি কে কাকে বলেছে? বহিপীর বলেছে হকিকুল্লাহকে। আমার ছেলে তোমাকে বিয়ে করতে চাইলে তুমি তাতে মত দেবে না, কথাটি খোদেজা কিভাবে বলেছেন? বিস্ময়ে একটু হেসে সামান্য রেগে কৌতূহলী হয়ে বলছে, আমার ছেলে যদি তোমাকে বিয়ে করতে চায় তুমি সেখানে কি করবে না? মত দিও না। অর্থাৎ সে তো এক পর্যায়ে বলছিল যে আমি বিয়ে করে হলেও এই মেয়েকে বাঁচাবো। বহিবীর নাটকটি কার লেখা? বহিবীর নাটক লেখা হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহর। বহিবীর নাটকে প্রধান চরিত্র নয় খোদেজা, হাশেম আলী, হাতেম আলী, বহিবীর। প্রধান চরিত্র না, মানে যতগুলো চরিত্র আছে এর মধ্যে তোমার শক্তিশালী চরিত্র না, এমনটা হচ্ছে খোদেজা। বাকিগুলো প্রায় প্রধান চরিত্র, শক্তিশালী ক্যারেক্টার। কেন্দ্রীয় চরিত্র তাহেরা। বেদখল হয়ে যাচ্ছে তাহেরু চৌধুরীর অনেক জমি, তিনি জমি রক্ষায় আদালতে যান। মামলা চালানোর জন্য তিনি দূর সম্পর্কের আত্মীয় কেরামত মিয়ার কাছ থেকে টাকা ধার চান, কিন্তু কেরামত মিয়া কঠিন শর্তে টাকা ধার দিতে রাজি হন। উদ্দীপকে তাহের চৌধুরীর সাথে বহিবীর নাটকের কোন চরিত্রের সাদৃশ্য আছে? তাহের চৌধুরীর জমি বেদখল হচ্ছে, সে টাকা চাইতে গেছিল, মানে জমিদারের সাথে। একটু দেখো, বেদখল হয়ে যাচ্ছে তাহের চৌধুরীর অনেক জমি। আচ্ছা, জমি রক্ষায় আদালতে গেছিলেন। মামলা চালানোর জন্য তিনি দূর সম্পর্কের আত্মীয় কেরামত মিয়ার কাছ থেকে টাকা ধার চাইছিলেন। তাহলে তাহের চৌধুরীর জমি বেদখল হচ্ছে, ওকে। তিনি জমি রক্ষায় গেছিলেন আদালতে, আচ্ছা, মামলাও করছিলেন। তখন দূর সম্পর্কের আত্মীয় কেরামত মিয়ার কাছে টাকা ধার চাইছিলেন, কিন্তু কেরামত মিয়া কঠিন শর্তে টাকা ধার দিতে রাজি হন। উদ্দীপকে তাহের চৌধুরীর সাথে বহিবীর নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? টাকা চাইছিল কে? চাইছিল হাতেম আলী। হাতেম আলীর সাথে সাদৃশ্য রয়েছে। আর কেরামত মিয়া কঠিন শর্তে টাকা ধার দিতে রাজি হয়েছে, কেরামত মিয়া মানে হচ্ছে বহিপীর। কেরামত মিয়া যে বৈশিষ্ট্যের কারণে বহিপীরের প্রতিনিধিত্ব করেছে, যে দেখো বললাম কেরামত মিয়া বহিপীরের প্রতিনিধিত্ব করেছে, যে বৈশিষ্ট্যের কারণে সুদূর সন্ধানে, অর্থের প্রতি লোভ, স্বার্থপর মনোবৃত্তি, সবগুলো সঠিক উত্তর এখানে বলতে গেলে। কিন্তু আমরা যেহেতু সবগুলোকে এক জায়গায় পাচ্ছি না, আমরা বেস্ট কাউন্ট করতে হবে।
সুযোগ সন্ধানী মনোভাব আর স্বার্থপর মনোবৃত্তি। তাহলে 1 এবং 3 এখানে ভালো উত্তর। সৎ মায়ের সাথে থাকা হনুফার আয়ের সংসার চলে, অর্থের লোভে সৎ মা হনুফাকে 80 বছরের বৃদ্ধ সর্বনাশ রমিজারের সাথে বিয়ে দেয়। হনুফা পালাতে গিয়ে পুলিশের সাথে ধরা পড়ে, সে পুলিশকে বলে আমি এই বিয়ে মানি না, আমিও মানি না, এটা আমিও মানি না। উদ্দীপকের হনুফার সাথে বহিবী নাটকের কোন চরিত্রের মিল আছে? হনুফার সাথে মিল আছে তাহেরার, সে মানে নেই। আচ্ছা, ফুটে ওঠা চরিত্রটি হলো প্রতিবাদী, অনমনীয়, আত্মনিমগ্ন। আত্মনিমগ্ন বলা যাবে না, অনমনীয়, প্রতিবাদী। 1 এবং 2 কোথায় আছে? ওইটা ভালো উত্তর। জব্বজে কূপ মারা, জব্বজে কূপ মারা মানে হচ্ছে সুযোগের ব্যবহার করা। এই প্রবাদের ভাবার্থ চরিত্র হচ্ছে তোমার, এখান থেকে যদি নেই তাহলে বহিপীর। সুযোগ পাইছে, সুযোগটা সে কাজে লাগাতে চাইছে। আমি আপনার কোনো কথা শুনতে চাই না, বহিপীর নাটকে উক্তিটি করেছেন কে? হাশেম। বহিপীর খোদেজা তাহেরা। তাহেরা, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। শুধু একটা রাত, একটা রাত কথাটা ঢেকে রেখে লাভ কি? কোন কথাটা? তাহেরাকে হাশেমের বিয়ের প্রস্তাব, জমিদার নিলাম ওঠার বিষয়, বন্ধুর আর্থিক সহায়তা না পাওয়া, হাতে মালের অসুস্থতা। জমিদারি যে নিলাম উঠবে এটা মানে আমি তো টাকা পাই নাই, জমিদারি কালকে নিলামে উঠবে, সুতরাং 1 রাত আমি টাকায় ঢেকে রাখবো কেন, লাভ কি? ব্যাপারটা আমার কাছে ভালো ঠেকিতেছে না। বহিবী নাটকের কথাটি কে বলেছিল? এখন তুমি বলো এই ডায়লগ কে দিবে? ব্যাপারটা আমার কাছে ভালো ঠেকিতেছে না, এটা হচ্ছে শুদ্ধ ভাষার ডায়লগ, মানে বহিপীরের ডায়লগ। বহিবী নাটকে বইয়ের ভাষার মতো ভাষা আর নেই, এটা কার উক্তি? বহিপীরের। পানিতে ঝাঁপ দিয়ে মরবো তবু যাবো না, উক্তিতে তাহারা চরিত্রের কোন দিক প্রকাশ পেয়েছে? সাহসিকতা, প্রতিবাদ, অবাধ্যতা, দৃঢ়তা। এখান থেকে তুমি যদি নাও দৃঢ়তা, আমি যাবো না মানে যাবো না, এটাই ফাইনাল, প্রয়োজনে পানিতে ঝাঁপ দিয়ে দিব। আপনি হ্যাঁ বলেননি লজ্জা, আর উনি হ্যাঁ বলেননি মত ছিল না বলে। উক্তিতে হাশেম চরিত্রের কোন মনোভাব ফুটে উঠেছে? আপনি হ্যাঁ বলেননি লজ্জা, আর উনি হ্যাঁ বলেননি মত ছিল না। হাশেম চরিত্র যুক্তিবাদী, যুক্তিবাদী, এটাই এটাই এটাই, সে লজিক্যাল ওয়েতে তার কথা তুলে ধরছে। মাঝ উঠানে হঠাৎ বেঁকে বসলো জমিলা, মজিদের বজ্র মুষ্টি হতে নিজের হাত ছাড়িয়ে নেবার চেষ্টা করতে লাগলো। হঠাৎ সিধা হয়ে মজিদের মুখে থু নিক্ষেপ করলো। এটা ওই লাল ষোল উপন্যাসের কাহিনী। মজিদও এক কম বয়স্ক মেয়েকে বিয়ে করছিল, তারপরে এই ঘটনা ঘটে। উদ্দীপকের জমিলার সাথে বহিবী নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্র তাহেরা। উদ্দীপকের জমিলার সাথে বহিবী নাটকের উক্ত চরিত্রের সাদৃশ্যের কারণ প্রতিবাদী চেতনা, আত্মরক্ষার চেষ্টা, পীরের প্রতি ঘৃণা। যদি আমরা বলি এখান থেকে উপরের 2টা নিতে পারবো, এটা আর এটা ভালো উত্তর। বহিবী নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু? খোদেজা। নদীতে বেগুনি রঙের শাপলা থাকে না, পদ্ম পলাশ থাকে না, খালি কচুরিপানা ভেসে যায়। তাহারার এই উক্তিতে কি ফুটে উঠেছে? অসহায়ত্ব, উদাসীনতা, তুচ্ছতাবোধ, নির্মোহ ভাব। যদি বলি তাহারার উক্তিতে অসহায়ত্ব, তুচ্ছতাবোধ যেটা এটাও আসছে, বাট অসহায়ত্ব যেটা এটা বেশি ভালো উত্তর। এমন ঝড় কখনো দেখিনি উক্তিটি কার? হাশেমের, তাহেরার, খোদেজার, বহিপীরের। একদম শুরুর দিকে ডায়লগ এটা, এটা হাশেমের কথা বলছে। নদীতে খেলে কি দেখতে পায় তাহারা? কচুরিপানা। তাহারা কাকে ভালো করে না দেখলেও গলা অনেক শুনেছে? বহিপীর। পীর সাহেবের লেবাস ছিল আলখাল্লা পায়জামা কুর্তা, মানে পীর সাহেব যে ড্রেস পরেছিল আর কি, আমরা নিব হচ্ছে এখান থেকে পীর সাহেবের গায়ে ছিল হচ্ছে তোমার পায়জামা ছিল আর কুর্তা ছিল। এরপরে হচ্ছে বুঝি তবু বুঝি না, উক্তিটি কার? খোদেজার, হাতেম আলীর, বহিপীরের, হাশেম আলীর। বুঝি তবু বুঝি না, হাতেম আলীর। বাংলার আকাশ আজ দুর্যোগের ঘনঘটা, কে দেবে আশা, কে দেবে ভরসা। উদ্দীপকে ফুটে ওঠা ভাবের সঙ্গে বহিবী নাটকের যে চরিত্রটি সাদৃশ্যপূর্ণ? বিপদ, বিপদ মানে হাতেম, বিপদ, জমিদারি চলে যাচ্ছে। তো এই ছিল তোমাদের সাথে আয়োজন, আমরা একদমই শেষ প্রান্তে চলে আসছি। মতামত জানায়ও, আর তোমাদের উপকার যদি হয় তাহলে বুঝবো আমাদের আয়োজন সার্থক হয়েছে। ভালো থাইকো, আর তোমরা কি চাও, কেমন চাও, কিভাবে চাও, এগুলো অবশ্যই আমাদেরকে জানাবা। বিশেষত সমস্ত ভিডিও ফেসবুক, ইউটিউব যেখানে যারা যাবে সেটা কমেন্টে জানাতে পারো, অথবা আমাদের নিকটস্থ ব্রাঞ্চে বলতে পারো, বা আমাদের সাথে যারা আসো যেভাবে আমাদের কাছে পৌঁছানো যায় পৌঁছাবা। তোমাদের জন্য দোয়া করি, ভালো থাকবো সবাই, আল্লাহ হাফেজ।